হুম, তাহলে আসুন আমরা যদি দেখি প্রথমে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে পুট দ্য অ্যাফার্মেটিভ উই ডিডন্ট রিমেম্বার হিজ নেম উড স্ট্যান্ড বেস্ট অ্যাজ, তাহলে এখানে হচ্ছে কি অপশনে হচ্ছে অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে উই ডিডন্ট রিমেম্বার হিজ নেম এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এ বি সি ডি কোনটা হবে উত্তর? মানে আপনারা যারা করছেন তারা বলবেন যে মানে একের উত্তর কি কি মানে আপনাদের কি মনে হচ্ছে একের উত্তর কি হবে? তাহলে উই ডিডন্ট রিমেম্বার হিজ নেম, তাহলে আপনারা বলতেছেন একের উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে একের উত্তর ডি বলতেছেন। তাহলে আমরা দেখি আমরা রুলস যেটা করছিলাম সেই রুলসটা আমি একটু করে মনে করিয়ে দিই। আমরা একটা রুলস এভাবে পড়ছিলাম, যদি কোনো সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলসে পড়ছিলাম, অ্যাফার্মেটিভে যদি অ্যাফার্মেটিভের থেকে নেগেটিভ করার সময় আমরা যেটা করবো সেটা হচ্ছে সাধারণত অ্যান্টোনিম বসাবো। অর্থাৎ কোনো একটা শব্দের প্রথম যে রুলসটা ছিল 1 নম্বরে সেটা হচ্ছে শব্দের অ্যান্টোনিম বসে আমরা কি করব, সেন্টেন্সটা করব। ঠিক আছে, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি শব্দের অ্যান্টোনিম বসাবো। আচ্ছা দাঁড়ান আমি আপনাদের জন্য একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি শীটটা একটু বের করে নিই, তাহলে আপনাদের হয়তোবা দেখতে সুবিধা হবে বা রুলসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে আমরা প্রথম যে রুলসটা আছে, হ্যাঁ এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে রুলস প্রথম আছে সেটা হচ্ছে কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসিয়ে। সেখানে আমরা যদি দেখি দেখেন তো অ্যাফার্মেটিভ করার থেকে নেগেটিভ করার সময় আমরা বলছিলাম ম্যান ইজ মর্টাল, আমরা করছিলাম ম্যান ইজ নট ইমর্টাল অথবা নো ম্যান ইজ ইমর্টাল এভাবে করছিলাম। তারপর জিম ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে সেটা অ্যাফার্মেটিভ ছিল, সেটা নেগেটিভ করার সময় আমরা কি করছিলাম জিম ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, তাহলে এই যে গুডের বিপরীত শব্দ বসাইছিলাম আমরা কি ব্যাড। তারপর মর্টালের বিপরীত শব্দ বসাইছিলাম কি ইমর্টাল। তাহলে সেম ভাবে আমরা এখানে যেটা করব এখন, সেম ভাবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে। তাহলে এখানে যদি দেখি উই ডিডন্ট রিমেম্বার হিজ নেম, তাহলে যেহেতু রিমেম্বার আছে সো আমরা রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। তাহলে যেহেতু ফরগেট তাহলে আমরা করবো কি, যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে সো আমাকে নেগেটিভ শব্দ বসবে না। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে উই ফরগেট হিজ নেম, এটাই হচ্ছে কারেক্ট কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে প্রথম এ নাম্বার কেন হবে না, এ নাম্বারে যেমন এখানে নো আছে নেগেটিভ আছে সো হবে না, অ্যাফার্মেটিভ করতে হবে। টাইম ইরেজড হিজ নেম ফ্রম আওয়ার মেমোরি, তাহলে এটা দরকার নেই, আমার যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট আছে উই, আমরা সাবজেক্ট হিসেবে আমরা উই বসাবো, অন্য কোনো কিছু আমরা বসাতে যাব না। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের এ বি সি ডি বাদ, আমাদের সি বাদ, আমাদের ডিটাই হচ্ছে উত্তর একের। ঠিক আছে, 2 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ হেলথ ইজ ওয়েলথ। তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ হেলথ ইজ ওয়েলথ, তাহলে হেলথ ইজ ওয়েলথ এখানে কি করতে বলছে কিন্তু আমাকে বলা নাই। আমাকে কি কি আমরা কি সিম্পল করব, কম্পাউন্ড করব না কমপ্লেক্স করব নাকি অ্যাফার্মেটিভ করব নেগেটিভ, কিছুই বলা নাই, কিন্তু আমাকে অপশন দেখে কিন্তু বুঝতে হবে। তাহলে 2 এর আনসার কি হবে? ঠিক আছে, আচ্ছা আপনি একে বলতেছেন যে এখানে ফরগট হবে কিনা, হ্যাঁ হ্যাঁ ফরগট হবে, কারণ এখানে যেহেতু পাস্ট টেন্স সেখানে ফরগট করতে হবে, অর্থাৎ এখানে ফরগেটের জায়গায় ফরগট হবে। ঠিক আছে, এখন প্রশ্নকর্তা অপশন যেটা দিছে আর কি, ঠিক আছে এটা মেবি আমার টাইপিং মিস্টেক হতে পারে, প্রশ্নকর্তা এটা আমার টাইপিং মিস্টেক হতে পারে, সো এটা হবে ফরগট হবে এখানে। তাহলে 2 এর বলতেছেন আপনারা কত, 2 এর বলতেছেন আপনারা বি। তাহলে 2 এর বি মানে হচ্ছে আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ঠিক আছে, তাহলে চুজ আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ অফ হেলথ ইজ ওয়েলথ। তাহলে এখানে যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে আমরা এখন বুঝতে হবে আমাদের অপশন দেখে। তাহলে এখন যদি বলে হেলথ ইজ ওয়েলদি তাহলে এটা সবার আগে বাদ। তারপর হচ্ছে হেলথ এন্ড ওয়েলথ আর দ্য সেম, তাহলে হেলথ আর ওয়েলথ এখানে সেম কিন্তু বলে নাই, তাহলে আমার এখানে অপশন হবে। তাহলে আমরা যেহেতু দেখতেছি অপশন এখানে এন্ড আছে সো কম্পাউন্ড সেন্টেন্স, আবার এখানে হেলথ ইজ এ গুড ওয়েলথ। ঠিক আছে, এটা করার দরকার নেই, তাহলে এত অর্থাৎ এক্সট্রা শব্দ আনার দরকার নেই আমার এখানে। তাহলে এখানে আমরা যদি করি, আমরা ট্রান্সফরমেশন যখন করছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেখানে আমরা দেখছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় আমরা দেখছিলাম সেখানে একদম অর্থাৎ যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় এখানে যদিও ভাবে নাই আমি এখানে যদিও এটা নাই কিন্তু আমরা করা এখানে থাকতে পারে, দাঁড়ান আমি দেখি, এটা হচ্ছে একদম সর্বশেষ রুলসটা। এই যে 11 নম্বর রুলসটা দেখেন, কোনো ফ্রেজ না থাকলে লেখা আছে সিম্পলে কোনো ফ্রেজ না থাকলে কমপ্লেক্স করার সময় কি বসাতে হয়, শুরুতে ইট ইজ বসাতে হয় এবং পরে রিলেটিভ প্রনাউন বসাতে হয়, আর কম্পাউন্ডে এন্ড বসে। কমপ্লেক্সে ইট ইজ দিয়ে করতে হয় এবং রিলেটিভ প্রনাউন। আমরা রুলস যদি মানে উদাহরণ দেখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কোনো ফ্রেজ নাই। ঠিক আছে, এখানে কোনো ফ্রেজ নাই, সেজন্য আমরা করছিলাম কি কমপ্লেক্স করার সময় করছিলাম ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে সেম ভাবে আমরা এখন কি করব, সেম ভাবে আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে যে লেখা আছে হেলথ ইজ ওয়েলথ, যেহেতু কোনো ফ্রেজ নাই তো আমাকে সেটা কমপ্লেক্স করার সময় কি করতে হবে, ইট ইজ দিয়ে শুরু করতে হবে। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে উত্তর। বুঝতে পারছেন?
এখানে মেজরিটি সময় দেখবে আপনার রুলস যেগুলো করাইছে আপনাদেরকে ক্লাসে, সেই রুলস গুলা কিন্তু প্রায় সময় কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? ঠিক আছে, আচ্ছা আপনারা উত্তরটা বলেন একটু কোনটা হবে। আমি একটু, কারণ আজকে তো চেক করার সুযোগ নাই, কারণ আমার এখানে আসলে ডিসপ্লেটা চেঞ্জ করতে হচ্ছে বারবার। তো সেটা নামে একটু আমার মোবাইল একটু নিয়ে নিই। কত হবে? 3 এর উত্তর কত হবে? ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় কেন আবার? 4 আচ্ছা, তাহলে আসেন আমরা দেখি আমাদের এখানে 3 এর যে উত্তর, যে অংশটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড চেনার জন্য আমাদেরকে যে জিনিসটা সবার আগে লাগবে সেটা হচ্ছে কনজাংশন আমাদেরকে চিনতে হবে। যদি কনজাংশন যদি আমরা যদি চিনতে পারি, তাহলে কনজাংশন দিয়ে যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে সেখানে কোন ধরনের কনজাংশন থাকবে বলছিলাম, মনে আছে? ক্লাসটা কি মনে আছে? তাহলে সেখানে আমরা বলছিলাম হচ্ছে যে কনজাংশন হবে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বলছিলাম তিনটা, কি কি? একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, আর একটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, তাহলে এখানে কনজাংশনটা আছে কিনা দেখি। এই যে যদি বলি, তাহলে আমরা এভাবে শিখছিলাম যে কনজাংশন হচ্ছে, ক্লজ হচ্ছে 3 প্রকার। কনজাংশন হচ্ছে কি, ক্লজ কনজাংশন যুক্ত হতে পারে। তারপর বলছিলাম ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই যে আমরা এভাবে লিখছিলাম, মানে যখন ক্লাস করছিলাম তখন ক্লজ, কনজাংশন এবং হচ্ছে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক লিখছিলাম। সেখানে লিখছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজে থাকবে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে থাকবে তার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তারপর বলছিলাম কোঅর্ডিনেট কনজাংশন যে সেন্টেন্সে থাকবে, যে ক্লজে থাকবে তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে থাকবে তার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছেন? তাহলে আমরা সেভাবে করে দেখছিলাম। আবার আমরা দেখছিলাম হচ্ছে এরকম সেন্টেন্সে ক্লজের সংখ্যা যদি নির্ধারণ করি, তাহলে যে সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকে, আর ফ্রেজ থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যে সেন্টেন্সে কমপক্ষে দুটো ক্লজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যেখানে কমপক্ষে দুটো ক্লজ থাকবে, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তারপর আমরা কিছু সীমাবদ্ধতা পড়ছিলাম। সীমাবদ্ধতা মানে হচ্ছে যে এগুলো আসলে কোনো বইতে নাই, এগুলো আমি আমার মতো করে আমি মানে বোঝানোর জন্য যেভাবে আমি বুঝাই সেভাবে আমি লিখছি এখানে। ঠিক আছে, এগুলো কোনো বইতে কিন্তু আপনারা পাবেন না এভাবে, মানে একদম ধাপে 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 করানো। তারপর ট্রান্সফরমেশনের 3 ধরনের সীমাবদ্ধতা থাকে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন করা যাবে না, আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের আগে কনজাংশন বসানো যাবে না। কারণ আপনারা যারা 9-10 বা মানে 9-10 বা আপনার যদি ইন্টারে ট্রান্সফরমেশন করছেন, আপনারা মেইন যে সমস্যাটা পড়েন সেটা হচ্ছে কনজাংশন কোন জায়গায় বসাবেন। কারণ আপনারা যখন পড়ছিলেন তখন কিন্তু অনেকেই কিন্তু এভাবে বোঝায় যে কনজাংশন মাঝখানে বসিয়ে দিবে, কেউ বলে মাঝখানে বসিয়ে দিবে, কেউ বলে শুরুতে বসিয়ে দিবে। এখন মাঝখানে আর শুরুতে বসালে তো হবে না। ঠিক আছে, আমাকে এক্স্যাক্টলি জানতে হবে হচ্ছে আমার কনজাংশনটা কোন জায়গায় বসবে। সেজন্য মানে আমি যখন এনালাইসিস করলাম তখন দেখলাম যে মানে আমি যদি এই সীমাবদ্ধতা 3টা যদি আমার মাথায় থাকে, তাহলে কিন্তু আমার কনজাংশন বসানো নিয়ে কিন্তু কোনো সমস্যায় পড়বো না। তাহলে মাথায় রাখবেন কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের আগে কখনো কনজাংশন বসানো যাবে না। আর কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষে বসবে এবং তার পূর্বে কি বসবে, কনজাংশন বসবে। ঠিক আছে, এভাবে আমরা রুলস গুলো করে আসলাম ক্লাসের মধ্যে। তাহলে এখন আমরা আইডেন্টিফিকেশন কিভাবে করব, যখন আপনাদেরকে বলবে সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, কোনটা সিম্পল, তখন আপনাদেরকে এত রুলস দরকার না, আপনারা শুধু দেখবেন কনজাংশন গুলাকে দেখবেন। এবং আমি কনজাংশন গুলো কিন্তু করাই আসছি, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন আর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আমি একটু করে মনে করিয়ে দিই আপনাদেরকে। কোরিলেটিভ কনজাংশন গুলো হচ্ছে যে
কোরিলেশন মানে হচ্ছে একটা একটার সাথে রিলেশন থাকবে, যেমন ধরেন বোথ ডট ডট এন্ড, তারপর হচ্ছে আপনার নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, তারপর হচ্ছে আপনার নো সুনার দ্যাট ডট ডট কি দেন, তারপর হচ্ছে স্কার্টলি, হার্ডলি, রিয়েলি, বেয়ারলি, স্কার্টলি ডট ডট হোয়েন অথবা বিফোর, তারপর হচ্ছে নো সুনার ডট ডট নো সুনার বলতে, তারপর হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো ছিল কোরিলেটিভ মানে হচ্ছে জোড়া জোড়া বসবে। আর কোঅর্ডিনেট কনজাংশন ছিল হচ্ছে ফ্যান বয়েস লিখেছিলাম আমি ক্লাসের মধ্যে, লিখেছিলাম ফ্যান বয়েস মানে হচ্ছে ফর, তারপর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে নর, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে ইয়েট, তারপর হচ্ছে সো, এই 7টা ছিল কোঅর্ডিনেট কনজাংশন। আর বাকি যা হবে সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখন এই জিনিসটা যে আমাদের যদি ক্লিয়ার হয়, কনজাংশন যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা এখন কিন্তু সেন্টেন্স যখন আইডেন্টিফিকেশন, এখানে অনেকগুলো পাবেন আপনারা সেন্টেন্স আইডেন্টিফিকেশন, তো আমি একবারেই বলে দিলাম আপনাদেরকে। তাহলে দেখেন সেন্টেন্স আইডেন্টিফিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স বলছে, সো আমাকে সাবঅর্ডিনেট কনজাংশন খুঁজতে হবে। তাহলে যেহেতু আমার প্রথম অংশে কি আছে, সাম স্টুডেন্টস লাইক টু স্টাডি ইন দ্য মর্নিং, তাহলে এখানে এখানে সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা, তার মানে এখানে ক্লজ হচ্ছে একটা, যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সো একটা ক্লজ আছে, সো এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স কখনোই হবে না। ঠিক আছে, আবার আমরা একটু আগে বুঝলাম ফ্যান ভয়েস মানে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন বসে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে, আর বাট হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, সো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। আবার যদি পরেরটা যদি দেখি, আমি সি নাম্বার, উত্তর হচ্ছে সি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে কি, ডি নাম্বারটা হচ্ছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ, তাহলে এখানে টু মেনি কুকস, টু মেনি হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে কি, না টু মেনি ক্রুকস এটা হচ্ছে সাবজেক্ট, আর স্পয়েল হচ্ছে ভার্ব, তার মানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, তার মানে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যেহেতু বলছিলাম যে আমরা কিছু যদি না, আমাদের রুলস মনে নাই, কিন্তু আমরা জানি হচ্ছে আমরা শুধুমাত্র কনজাংশন চিনি, তাহলে বিকজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে বিকজ দেখেই আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি এক ঝলকে যে আমার আনসার হবে সি। এখানে বাকিগুলো কেন নাই সেটা আপনি না দেখলেও সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু আপনাকে বোঝাচ্ছি, তো আমাকে বাকি সবগুলো কিন্তু একসাথে বুঝাইতে হচ্ছে যে কেন বাকিগুলো নয়। ঠিক আছে, তাহলে আমরা আবার 4 নম্বরে যদি যাই, 4 নম্বরে খেয়াল করেন আপনারা, 4 নম্বরে যদি দেখি, তাহলে চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ইনটু কম্পাউন্ড ওয়ান, তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে বলছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, তাহলে আমাদেরকে বলছে 4 নম্বরে কি করতে, ট্রান্সফরমেশন করতে ইনটু কম্পাউন্ড ওয়ান। তাহলে এখন আমরা যদি করি, তাহলে কোনটা হবে এখানে উত্তর, 4-এর, 4-এর বলতেছেন আপনারা ডি। ঠিক আছে, আচ্ছা 4-এর ডি বলতেছেন, তাহলে আমরা দেখুন তো, আমরা 4-এর মধ্যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড এভাবে করছিলাম। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এখানে খেয়াল করেন যেহেতু কম্পাউন্ড বলছে আমাদেরকে, তাহলে এখন আমরা যদি সেটাকে যদি কমপ্লেক্স করি, একটা জিনিস মাথায় রাখবেন, সিম্পল থেকে কমপ্লেক্স করাটা কিন্তু করতে যদি আপনারা যদি পারেন, তাহলে কম্পাউন্ড কিন্তু কিছুই না। সিম্পল থেকে কমপ্লেক্স করাটা কিছুটা জটিল, মানে কিছুটা কষ্টকর, কিন্তু আপনি যদি কমপ্লেক্স করতে পারেন, কম্পাউন্ড কিন্তু একদমই সহজ। তাহলে আমরা যদি দেখে যদি আগে যদি কমপ্লেক্স করি, তাহলে আমাদের বাক্যটা হবে কি, বাক্যটা হবে এরকম যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করবা, তাহলে তুমি সফল হবে, তাহলে ভাবে না, তাহলে হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ঠিক আছে, আমরা এভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব, যেটা আমরা আমরা যদি রুলসে দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা 3 নম্বর রুলসে পড়ছিলাম, এই যে 3 নম্বর রুলস অ্যাফার্মেটিভ সত্য, তাহলে বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে সিম্পল সেন্টেন্স হয়, এভাবে করছিলাম। তারপর কমপ্লেক্স করার সময় আমরা করছিলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস, অর্থাৎ ইফ ক্লজের, অর্থাৎ ইফ যুক্ত ইফ হবে, পরেরটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট হবে। আর কম্পাউন্ড করার সময় আমরা এন্ড বসাইছিলাম। ঠিক আছে, আবার এরপরে বলছিলাম নেগেটিভ শর্ত বুঝালে, তাহলে হচ্ছে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হলে, আর এখানে আমরা কমপ্লেক্স করার সময় করছিলাম কি ইফ নট, মানে হচ্ছে ইফ ডট ডট নট আমরা করব, অথবা আনলেস দিয়ে করতে পারি, তারপর কম্পাউন্ডে আমরা অর বসাই। ঠিক আছে, তাহলে সেম জিনিস আমরা এখানে দেখি কোনটা আমাদের হচ্ছে, তাহলে ইফ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, তাহলে এখন আমরা যদি এভাবে বলি, তুমি কঠোর পরিশ্রম করো অথবা ফেল করো, অথবা কি মানে ফেল হও, এভাবে এখানে যেহেতু আমরা অপশন কিন্তু দিয়ে দিছে, আমরা যদি নর্মালি যদি করতাম, তাহলে আমরা এভাবে করতাম, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করবে, তুমি সফল হবে, তাহলে আমরা করতাম কি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, আমরা নর্মালি করতাম যদি রিটেন টাইপ হইতো কমপ্লেক্স করার সময়। তাহলে কম্পাউন্ড করতে কি করতাম আমরা, তাহলে আমরা কম্পাউন্ড করার সময় কি করতাম, 3 নাম্বার রুলস অনুযায়ী বসাইতাম, যেহেতু আমরা বলছি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ঠিক আছে, তখন আমরা কি করতাম, কম্পাউন্ড করার সময় করতাম ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড, আমরা নর্মালি এভাবে করতাম। ঠিক আছে, যেহেতু প্রশ্নকর্তা আমাকে অপশন দিয়ে দিয়েছে 4টা, এবং তিনি যেভাবে দিয়েছেন আমাকে সেভাবে কিন্তু করতে হবে, সেজন্য আমাকে যেটা করতে হবে, যেহেতু দেখেন অপশনে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট ফেল, তাহলে এটা কিন্তু আমার কিন্তু কমপ্লেক্স, সো এটা কিন্তু আমার হবে না, আমাকে বলছে কম্পাউন্ড করতে। ইউ মাস্ট ওয়ার্ক ফর নট ফেলিং, তাহলে এটা কিন্তু সেন্টেন্স না, এটা কিন্তু মানে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইউ শুড ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড কি ফেলিং,
তাহলে এটাও সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে। সো আমার এখানে 3টা বাদ, তাহলে বাকি আছে কি ডি নাম্বার। তাহলে ডি নাম্বার যেহেতু অর আছে, দেখেন তো ফ্যান বয়েস এর মধ্যে আমরা ও পাইছিলাম কেন, ও মানে ছিল অর। তাহলে যেহেতু অর পাইছি, সো আমাকে আনসার করে ফেলতে হবে। এখন আমি মানে এত বয়ান দিলাম আপনাকে বোঝানোর জন্য। আপনি পরীক্ষার হলে কিন্তু এত বয়ান কিন্তু মাথা রাখতে পারবেন না, বা আমি যেগুলো বলতেছি রুলস টুলস এগুলো আপনি কিন্তু আপনি কনজাংশন জানেন। তাহলে আপনি জানেন কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে ফ্যান বয়েস থাকবে, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। তাহলে এখানে দেখবেন কোন অপশনের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে, সেটাই হচ্ছে উত্তর। এখন একাধিক যদি কোঅর্ডিনেট কনজাংশন যদি দেওয়া থাকে, তখন আপনারা মানে তখন আপনারা কিন্তু আবার রুলস লাগবে। ঠিক আছে, সো রুলস জেনে ফেললে একবারে সুবিধা যে আপনারা সহজে বের করে ফেলতে পারবেন। আবার আসলে তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার। তাহলে 5-এর কি হবে, 5-এর যদি প্রশ্নটা পড়ি, হি পুট অন হিজ হেড কি and went out complex from this sentence। তাহলে এখানে কি করতে বলছে, এখানে সেন্টেন্সটা কমপ্লেক্স করতে বলছে। যেহেতু আমার এখানে এন্ড আছে, তাহলে বুঝতেছি সেন্টেন্সটা আমাদের কি আছে, যেহেতু এন্ড আছে সেন্টেন্সটা আমাদের অবশ্যই কম্পাউন্ডে আছে, তাহলে আমাকে এখন কমপ্লেক্স করতে হবে। ঠিক আছে, সো আগের মতো চিন্তা করেন যে কোন জায়গায় আমাদের মানে কমপ্লেক্স ফর্ম হবে। তাহলে আপনারা বলতেছেন, কেউ বলেন সি, কেউ বলেন এ। আচ্ছা, জান্নাতুল নাম বলতেছেন সি। সি তে যদি বলেন, আপনি যদি সি বলেন, তাহলে হি পুট অন হিজ হেড টু গো আউট। এখানে কিন্তু কমপ্লেক্স বলছে, সিম্পল কিন্তু না। যেহেতু কমপ্লেক্স বলছে, অবশ্যই আপনাকে একটা কনজাংশন লাগবে। এখন কনজাংশন ব্যতীত আপনি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবেন না। তাহলে আমরা যদি দেখি, যেহেতু এখানে কনজাংশন নাই, সো এই অপশন সবার আগে বাদ। এবার বি নাম্বারে আছে পুটিং হিজ হেড অন। তাহলে এখানে যেহেতু কোনো ক্লজ নাই, তার মানে একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে। একটা ফ্রেজ, একটা ক্লজ আছে, শুধুমাত্র একটা ক্লজ, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়েছে, কমপ্লেক্স হয় নাই। আবার যদি বলি হি পুট অন হিজ হেড ওয়েন্ট আউট, তাহলে এখানে পুট হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, আবার ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব কখনো বাক্যের মধ্যে একসাথে বসতে পারে না সিম্পল সেন্টেন্সে, তাহলে সেহেতু এটা হবেই না। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। কেন, এখানে আফটার হচ্ছে এখানে প্রিপোজিশন, এই প্রিপোজিশন বলতেছি কনজাংশন। তাহলে হি ওয়েন্ট আউট আফটার হি পুট হিজ হেড। ঠিক আছে, তাহলে এখানে আফটার হচ্ছে এখানে কনজাংশন হিসেবে বলছে। কোন কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। এখন কিভাবে বুঝবেন, কোরিলেটিভ মানে ছিল জোড়া জোড়া, তাহলে এখানে তো জোড়াটা বসে নাই, সো কোরিলেটিভ কনজাংশন বাদ। আর যদি বলি কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে ফ্যান বয়েস এর মধ্যে কিন্তু আফটার কিন্তু আমরা পাই না, ফর পাইছি, অর্থাৎ ফর, তারপর হচ্ছে এন্ড পাইছি, তারপর হচ্ছে কি পাইছি, তারপর কি পাইছি, আর নর পাইছি, দেন হচ্ছে বাট, তারপর হচ্ছে কি কনজাংশন মেবি এখানে লিখি নাই আমি, না এখানে কনজাংশন লিখে নেই। ঠিক আছে, ওটা আলাদাভাবে আপনাদেরকে ক্লাসে লিখেছিলাম মেবি। তাহলে হচ্ছে কি, তাহলে আমরা বি দিয়ে পাইছি কি বাট, তারপরে ও দিয়ে পাইছি অর, ওয়াই দিয়ে পাইছি ইয়েট, এস দিয়ে পাইছি সো। তাহলে এগুলো ছিল আমাদের 7টা কনজাংশন। এর বাইরে যা আসবে সব হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এভাবে আপনারা মনে রাখতে মানে বের করতে পারবেন দ্রুত। হি ফেল্ড বিকজ হি ওয়াজ সো র্যাশ। তাহলে এখানে দেখেন বিকজ যেহেতু আছে, সো আমরা বুঝে নিতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমাকে করতে বলছে কম্পাউন্ড, তার মানে কম্পাউন্ডে কি করবে, আমরা যদি দেখি তাহলে বিকজ আর কম্পাউন্ড করতে বলছে, তাহলে যেহেতু সাবঅর্ডিনেট এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সো আমাকে কম্পাউন্ড করতে হলে কম্পাউন্ডের একটা কি লাগবে, কনজাংশন লাগবে। এখন আপনি কম্পাউন্ডের কনজাংশন যদি খুঁজে বুঝতে মনে রাখতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত বের করতে পারবেন উত্তর। ঠিক আছে, আমি যদি বলি 6-এর উত্তর হচ্ছে বি নাম্বার, আমি বাকিগুলো পড়লামই না। ঠিক আছে, 6-এর বি নাম্বার পড়লাম কেন, কারণ দেখেন আমি বাকি কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু অর্থাৎ এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এ সি ডি তে কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু কম্পাউন্ডের কনজাংশন নেই। অর্থাৎ আমি যদি বলি কোঅর্ডিনেট কনজাংশন কোথাও নেই, সেজন্য একমাত্র এন্ড আছে এই জায়গায়। তো সেটা থেকে আপনি সরাসরি বুঝতে পারবেন, রুলস মনে না রাখলেও মানে রুলস মনে না করলেও চলবে। ঠিক আছে, ওই একাধিক যদি থেকে যায় তখন আপনাকে তখন রুলস আসতে হবে। যেমন এখানে দেখেন হি ফেল্ড বিকজ অফ, তাহলে বিকজ অফ হচ্ছে কি, বিকজ অফ সাধারণত সিম্পল তৈরি করে। তারপর হচ্ছে বিইং টু র্যাশ মেড হিম ফেল্ড, এগুলো সব সিম্পল। অ্যাজ হি ওয়াজ টু র্যাশ, এটা হচ্ছে কমপ্লেক্স, কারণ যেহেতু আমরা শিখাছিলাম একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস সেই শুরুতেই পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কি যদি কি থাকে, যদি ভার্ব প্লাস আইন যদি শুরু হয়, কারণ বোঝাতে অ্যাজ, সিন্স, বিকজ বসতে পারে, অথবা হোয়েন বসতে পারে সময় বোঝালে। কারণ বোঝালে অ্যাজ, সিন্স, বিকজ, সময় বুঝলে হোয়েন বসবে, আর কম্পাউন্ডে এন্ড বসবে। পরে আসি আবার আমরা 7 নম্বর রুলসে পড়ছিলাম। 7 নম্বর রুলসে পড়ছিলাম হচ্ছে কি 7 নম্বর রুলসে বলতে হ্যাঁ 7 নম্বর না, আপনাদের এখানে হচ্ছে আপনাদের মানে শিট অনুযায়ী, শিটে যেটা করা শিট অনুযায়ী হচ্ছে আপনাদের 8 নম্বরে। নর্মালি আমি কিন্তু করানোর সময় 7 নম্বর করাইছি মেবি। তাহলে 8 নম্বরে দেখেন কি আছে, যে বিকজ অফ, না 8 নম্বরে করাইছে, ঠিক আছে বিকজ অফ আছে। তাহলে বিকজ অফ থাকলে আমরা সিম্পল করব, অ্যাজ, সিন্স, বিকজ দিয়ে আমরা কি কমপ্লেক্স করব, আর এন্ডস দিয়ে কম্পাউন্ড করব। ঠিক আছে, রুলস এভাবে করাইছিলাম আমি আপনাদেরকে। তাহলে সেক্ষেত্রে আমরা এন্ড দেখে কিন্তু জিনিসটা কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে হি ওয়াজ টু র্যাশ এন্ড দেয়ারফর ফেল্ড গেল। এবার আসি 7-এর মধ্যে।
7 নাম্বার যদি চিন্তা করি আমরা, 7 মধ্যে যদি দেখেন what kind of sentence in is the sentence being sure that I would respond to the telegram they tied the body to the branch of tree to attract the tiger। তাহলে এখানে বলছি এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে? এটা কি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড নাকি নো আনসার, মানে কোনো আনসার নেই এরকম? আপনারা বলছেন সেটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে? দেখেন আপনারা বলতেছেন এটা হচ্ছে বি নাম্বার সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স হতে গেলে কয়টা ক্লজ লাগবে দেখেন তো? আমরা সিম্পল সেন্টেন্স হইতে গেলে কয়টা ক্লজ লিখছি? সিম্পল সেন্টেন্স হইতে গেলে আমাকে 1 ক্লজ লাগবে বলছি, আর কমপ্লেক্সে কি লাগবে? অ্যাটলিস্ট 2 ক্লজ লাগবে, ঠিক আছে? তাহলে আপনারা যারা বলতেছেন এটা সিম্পল সেন্টেন্স তাদের ক্ষেত্রে আমরা যদি একটু যদি বলি, তাহলে খেয়াল করেন যেখানে লেখা আছে বি শিওর দ্যাট আই উড, তাহলে এখানে আই উড রেসপন্ড হচ্ছে একটা সিম্পল, একটা এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে একটা ক্লজ পেলাম। আবার দে হচ্ছে একটা সাবজেক্ট, টাইড হচ্ছে আরেকটা ভার্ব পেলাম, তাহলে এখানে দুটো ক্লজ কিন্তু আছে। এখানে কিন্তু আপনার শুধুমাত্র কিন্তু এই একটা ক্লজ কিন্তু দেন, আপনাকে বলছে কিন্তু এই এখান থেকে শুরু করে একদম এই এতটুকু পর্যন্ত, তার মানে এখানে কিন্তু দুটো ক্লজ আছে। এখন কনজাংশন আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? যেহেতু দুটো ক্লজ আছে তাহলে এখানে এই দ্যাটটাই হচ্ছে আসলে কনজাংশন, মানে বি শিওর দ্যাট এটাকে তখন আপনাকে কনজাংশন হিসেবে কিন্তু কনফার্ম করতে হবে। যেহেতু দুটো ক্লজ থাকলে কখনোই সেটা সিম্পল সেন্টেন্স হবে না, যারা বি বলছেন, ঠিক আছে? আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে 7টা যেহেতু 2টা ক্লজ আছে সো সেখানে কখনোই সেটা সিম্পল সেন্টেন্স হবে না। যেহেতু দ্যাট এখানে আছে সো এখানে উত্তর হবে আমাদের কমপ্লেক্স, ঠিক আছে? কম্পাউন্ডে তো ফ্যান ভয়েসে তো কোনো কনজাংশন নেই, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন নেই, সো কম্পাউন্ড সেন্টেন্স হবে না, সো এখানে উত্তর হবে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছেন? তারপর দেখেন আই মাস্ট ডু দিস, আই মাস্ট ডু দিস, মেক ইট নেগেটিভ, তাহলে এভাবে করতে বলছে। তাহলে এখন 8-এর উত্তর কত হবে? আমরা আগে করে যাই, যদি সমস্যা থাকে আমাকে, আমি যখন জিজ্ঞেস করবো তখন আমাকে বলিয়েন যে কোন জায়গায় সমস্যা আছে আপনাদের, ঠিক আছে? বা কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকলে বলিয়েন। আগে আমরা করে যাই, কারণ একটা নিয়ে যদি বসে থাকি তাহলে সমস্যা পড়বো। তাহলে 8-এর বলতেছেন বি, ঠিক আছে? আই মাস্ট ডু দিস, তাহলে মেক ইট নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমরা রুলস পড়ছিলাম এরকম, আমরা একটা রুলস পড়ছিলাম যদি কোনো সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে সেটা কি করব? আমরা মাস্ট থাকলে সেখানে আমরা কি বসাবো? এই যে মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট বা ক্যানট হেল্প বসে, ঠিক আছে? তাহলে উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা করছিলাম কি উই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। আর যদি ক্যানট হেল্প বসাই তাহলে আমরা কি করব? ক্যানট হেল্প থাকলে আমরা সেখানে আইএনজি করে দিব বাক্যের সাথে, ঠিক আছে? অর্থাৎ ভার্বটা আইএনজি করব যদি ক্যানট হেল্প বসায়, আর যদি ক্যানট বাট বসায় ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে মাস্ট এর পরিবর্তে আমরা কি শিখেছি? মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট বা ক্যানট হেল্প বসে, তাহলে সেম রুলসটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে যেহেতু মাস্ট থাকলে আমাদের ক্যানট বাট বা ক্যানট হেল্প বসে, তাহলে আমরা এখানে ক্যানট বাট পাচ্ছি কিন্তু এখানে ডুইং আছে, সো এটা অপশন বাদ। আর মাস্ট এখানে হবে না নেগেটিভ করার সময়, সো এটাও বাদ। তারপর ক্যানট হেল্প আছে, ডু আছে, আইএনজি নাই, তাহলে এটা বাদ। তাহলে ক্যানট হেল্প ডুইং দিস, এটা হচ্ছে সব দিক দিয়ে শুদ্ধ, ঠিক আছে? তারপর আমরা আসি 9 এর মধ্যে। 9 নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান স্কেপ হিজ ফেট, চুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ অফ দিস সেন্টেন্স। তাহলে নো ওয়ান ক্যান স্কেপ হিজ ফেট, তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে 9 এর? তাহলে এখানে অর্থগুলো কিন্তু বুঝতে হবে আপনাকে। নো ওয়ান ক্যান স্কেপ হিজ ফেট, কেউ তার ভাগ্যকে কি করতে পারে না? এড়িয়ে চলতে পারে না, মানে হচ্ছে তার ভাগ্যকে কখনোই কেউ খণ্ডাতে পারে না। তাহলে এখন কি করবেন? এভরিওয়ান অ্যাকসেপ্টস হিজ ফেট, এটা হতে পারে, অথবা এভরিওয়ান ক্যান স্কেপ হিজ ফেট, এটা হবে না, কারণ প্রত্যেকে তার ফেটকে এসকেপ করতে পারে, এড়িয়ে চলতে পারে না, এটা উত্তর হবে না। তাহলে এটা বাক্যের সাথে কখনোই মিলে না। আচ্ছা আপনাদের দেখি মনে আছে কিনা দেখুন তো, ক্লাস যারা করছিলাম আমি এভাবে বলছিলাম আপনার সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় অর্থাৎ দুভাবে আমরা চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে কনভার্সনের নিয়মে আর হচ্ছে ট্রান্সফরমেশনের নিয়মে। যদি কনভার্সনের নিয়মে চেঞ্জ করি সেখানে কিন্তু আমাদের অর্থ পরিবর্তন অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, মানে উল্টা উল্টা অর্থ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ট্রান্সফরমেশন নিয়মে করলে আপনি অর্থ পরিবর্তন করতে পারবেন না, যেটা বোঝাচ্ছি সেটা আপনাকে কিন্তু এক্স্যাক্টলি সেটা কিন্তু বুঝাইতে হবে। ওই যে আমরা পড়ছিলাম মনে আছে, আমরা এখানে শুরুতেই পড়ছিলাম ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখন আপনি যদি নেগেটিভ করতেন ম্যান ইজ নট মর্টাল, তাও কিন্তু নেগেটিভ হইতো, অর্থাৎ ম্যান ইজ নট মর্টাল সেটা নেগেটিভ কিন্তু হইতো, কিন্তু অর্থ কি হইতো? অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেত। এখানে বলতেছেন মানুষ মরণশীল, যখন বলতেছেন ম্যান ইজ নট মর্টাল মানে হচ্ছে এখানে আমরা কি, আমরা এখান থেকে এই যে ইম মানে মর্টালের ইমটা যদি আমরা কেটে দিই তাও কিন্তু আমাদের নেগেটিভ হয়,
কিন্তু তখন অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি ম্যান ইজ মানুষ মরণশীল, আর এখানে হচ্ছে মানুষ মরণশীল নয়, তার মানে মানুষ অমর। তাহলে দেখেন এই অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি কনভার্সন নিয়মে করেন। কিন্তু হ্যাঁ, আপনার স্ট্রাকচার ফিল আপ হবে, নেগেটিভ হবে, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ট্রান্সফরমেশনের নিয়ম হচ্ছে আপনি কখনোই সেন্টেন্সের অর্থ পরিবর্তন করতে পারবেন না, স্ট্রাকচার পরিবর্তন হোক কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে দেখেন মানুষ মরণশীল, এখানে বলতেছে ম্যান ইজ নট ইমর্টাল, মানে মানুষ অমর নয়, তার মানে মানুষ আলটিমেট কথা হচ্ছে মানুষ মরণশীল। ঠিক আছে, অর্থাৎ অর্থ ঠিক থাকতে হবে ট্রান্সফরমেশনে, কনভার্সন অর্থ চেঞ্জ হতে পারে। তাহলে এখানেও সেম জিনিস, আপনি এটা হবে না। তারপর হচ্ছে কি এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট, তাহলে এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট। ঠিক আছে, এটাও কিন্তু উত্তর হতে পারে এক প্রকারে। তাহলে প্রত্যেককে অবশ্যই তার কি তার ফেট অনুযায়ী কি হতে হয়, মানে তার ফেটের সম্মুখীন হতে হয় এখানে। হচ্ছে এভরিওয়ান ক্যানট এসকেপ হিজ ফেট, তাহলে কেউ কি হতো, এভরিওয়ান ক্যানট এসকেপ হিজ ফেট। ঠিক আছে, কেউ কি করতে পারে না, মানে তার ফেটকে এসকেপ করতে পারে। তাহলে এটাও কিন্তু এক প্রকারের কিন্তু আনসার হয়, কারণ তার মানে কেউ যদি সেটাকে যদি এসকেপ করতে না পারে তাহলে তাকে অবশ্যই সেটা ফেটটাকে কি করতে পারবে, সে অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা এটাও পাই আনসার, এভরিওয়ান অ্যাকসেপ্ট হিজ ফেট। বুঝতে পারছেন? তাহলে এখানে আনসার কিন্তু তিনটা, এ সি ডি তিনটা কিন্তু আনসার হয়, কিন্তু ডি নাম্বার কিন্তু আমরা কিন্তু ডি নাম্বার সরাসরি বাদ দিয়ে দিব। কেন জানেন? আনসার কিন্তু হয়, কিন্তু আমাকে প্রশ্ন বলছে অ্যাফার্মেটিভ, সো আমার এখানে যেহেতু নেগেটিভ আছে সো এটাকে আমরা সরাসরি বাদ দিয়ে দিব। মানে আনসার কিন্তু স্লাইটলি কিন্তু আনসার হচ্ছে, কিন্তু এটাকে আমরা বাদ দেবো, স্লাইটলি আনসার আমরা নিব না। এখন আনসার হচ্ছে এ এবং সি থেকে, মানে সমস্যা। এভরিওয়ান অ্যাকসেপ্টস হিজ ফেট, এটাও আনসার হতে পারে। এভরিওয়ান মাস্ট সাবমিট টু হিজ টু ওয়ান্স ফেট, এটা আনসার হতে পারে। তার মানে এখানে আনসার হচ্ছে আপনার দুটো, এ এবং সি। ঠিক আছে, এখন কেউ যদি এ দেন সেটাও শুদ্ধ, সি দিলে সেটাও শুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তা কোনটাকে ধরবে সেটার উপর নির্ভর। যেহেতু আমি একটা ক্লাসে বলছিলাম না, অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্লাসে বলছিলাম যে এগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো আমি মানে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের জন্য নিছিলাম। সো সেখানেও কিন্তু কি, সেখানেও কিন্তু আপনার ডাবল আনসার থাকতো তাদের। সো এখানেও কিন্তু ডাবল আনসার আছে, এ এবং সি। ঠিক আছে, তারপর আছেন 10 নাম্বার, তার হচ্ছে ট্রান্সফর্ম ক্যান দেয়ার গ্লোরি এভার ফেট ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়ম, বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেভাবে করছিলাম, এখন আমরা সেটাকে কি করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। তাহলে আমরা এখন 10 নাম্বার আমাদের আসলে উত্তর কি হবে বলেন? তাহলে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেট, তাহলে আপনারা বলতেছেন বি। ঠিক আছে, তাহলে ফেডিং হবে না, যেহেতু আমার এখানে ভার্ব লাগবে, সো ভার্ব নাই। আর গ্লোরি অলওয়েজ ফেড। ঠিক আছে, এখন ক্যান দেয়ার, দেয়ার আছে যেহেতু, সো আমাকে একটা সাবজেক্ট হিসেবে দেয়ার আসতে হবে। তাহলে দেয়ার গ্লোরি, দেয়ার গ্লোরি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ক্যান দেয়ার গ্লোরি হচ্ছে সাবজেক্ট, তাহলে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটা হচ্ছে উত্তর। আর আমরা জানি কোন বাক্যের মধ্যে যদি কি থাকে, নেভার থাকলে, অ্যাসারেটিভে নেভার থাকলে সেটা ইন্টারোগেটিভ করার সময় আমরা এভার করে ফেলি। ঠিক আছে, সো আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? এখন আসি 11 নম্বরে, দ্য সেন্টেন্স সিন্স আই হ্যাড অলমোস্ট নো মানি, হ্যাঁ তাহলে আই হ্যাড টু ডিপেন্ড ওয়ান অফ মাই প্যারেন্টস ক্যান বি কনভার্টেড ইনটু দ্য ফলোইং স্ট্রাকচার অফ দ্য, না কোথায় গেছি গা, আচ্ছা এ লাইন, since I had almost no money I had to depend of my parents, তাহলে ক্যান বি কনভার্টেড ইনটু দ্য ফলোইং স্ট্রাকচার অফ সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে কি সিম্পল সেন্টেন্স করা যেতে পারে? তাহলে করা গেলে কিভাবে করা যাবে, তাহলে উত্তর কি হবে এখানে, অর্থাৎ 11 এর উত্তর কি হবে? তাহলে সিন্স আই হ্যাড অলমোস্ট নো মানি আই হ্যাড টু ডিপেন্ড অফ মাই প্যারেন্টস, তাহলে যেহেতু আমার কাছে মানে কি নেই, আমার কাছে অর্থই নেই, সেহেতু আমাকে কার উপর ডিপেন্ড করতে হয়, আমাকে আমার প্যারেন্টস এর উপর ডিপেন্ড করতে হয়। তাহলে সিন্স যেহেতু আছে তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স থেকে আসলে আপনাকে সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল মানে কি, আমরা জানি কমপ্লেক্স থেকে সিম্পল করার সময়, তাহলে এখন আমরা মনে আছে আমরা যেভাবে ক্লাসটা করছিলাম, অর্থাৎ আমি যদি আপনাকে যদি বলি, আমি যেভাবে আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাইছি, যেভাবে বুঝাইছি, আপনারা যদি সেভাবে যদি বুঝতে পারেন, আপনারা সেভাবে যদি প্র্যাকটিস করার সময় যদি সেভাবে চিন্তা করেন, আমি বলবো আপনারা খুব দ্রুত আনসারগুলো বের করতে পারবেন, একদম মানে কোনো ধরনের টেনশন তো আপনারা বের করতে পারবেন। তাহলে আমরা যেহেতু জানি আমরা এটা সিন্স হচ্ছে একটা কনজাংশন, দেখেন তো আমরা ট্রান্সফরমেশন করার সময়, সিম্পল কমপ্লেক্স করার সময় আমি এভাবে করছিলাম কিনা, যে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করছিলাম তখন দেখছিলাম ফ্রেজ আছে কিনা, ফ্রেজটাকেই পরিবর্তন করে আমরা কমপ্লেক্সে নিয়ে গেছিলাম। ঠিক আছে, অর্থাৎ কি আনছিলাম, ফ্রেজ থেকে
ক্লজে নিতে গেলে আমাদেরকে যেটা বসাতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট আনতে হয়, আর হচ্ছে ফাইনাল ভার্ব আনতে হয়, আর একটা কনজাংশন বসাতে হয়। তাহলে আমরা যেহেতু জানি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তো সেখান থেকে কি কি বাদ দিব? সেখান থেকে আমরা প্রথমে কনজাংশন বাদ দিব, তারপর সেখান থেকে আমরা সাবজেক্ট বাদ দিব, সেখান থেকে আমরা ফাইনাল ভার্ব বাদ দিয়ে দিব। তাহলে এগুলো বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে বাকিটা অংশ। তাহলে আমরা এখন ফ্রেজ তৈরি করব। তাহলে যেহেতু আমার সিন্স একটা কনজাংশন, দেখেন তো তিনটাতেই সিন্স আছে কিনা, যেহেতু তিনটাতেই সিন্স আছে, সো আমরা এখান থেকে তিনটা সরাসরি বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের উত্তর থাকে ডি নাম্বার। তাহলে হ্যাভিং অলমোস্ট নো মানি আই হ্যাড টু ডিপেন্ড অন মাই প্যারেন্টস। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? তাহলে আমরা এই যে হ্যাভিং দিয়ে শুরু করছি, দেখেন তো আমরা একদম সর্বপ্রথম রুল যেটা করছিলাম ট্রান্সফরমেশন অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম যে রুলস করছিলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে কারণ বোঝাতে অ্যাজ, সিন্স, বিকজ বসে, কম্পাউন্ড বোঝাতে এন্ড বসে। তাহলে এখানে আমরা করছিলাম স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো ডেলা লুকড আউট। তাহলে এই যে স্ট্যান্ডিং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা ফ্রেজ তৈরি হয়েছে, তাহলে সেম স্ট্রাকচার সেম জিনিসটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে। তাহলে হ্যাভিং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, অলমোস্ট নো মানি আই হ্যাড টু ডিপেন্ড অন মাই প্যারেন্টস। এখন এখানে সিন্স না বসিয়ে অ্যাজ বসাইতে পারে, সিন্স না বসিয়ে বিকজ বসাইতে পারে প্রশ্নকর্তা, একই রুলস। ঠিক আছে, তারপর আসি আমরা 12 নম্বরে। 12 নম্বর হচ্ছে দ্য নেগেটিভ ফর্ম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং। তাহলে 12 এর উত্তর কি হবে? দ্য নেগেটিভ ফর্ম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং। একদম এটা একদম সোজা জিনিস। তাহলে যেহেতু আমরা জানি দ্য আদার ওয়ে ইজ মাচ আছে, তাহলে আমরা সেটাকে মাচটাকে পরিবর্তন করে আমরা কি করে দিব? মাচ লেস বলছে এখানে, তাহলে থ্রিলিং বলছে। তাহলে আমরা দেখি দ্য আদার ওয়ে ইজ নট থ্রিলিং। তাহলে এখন যদি বলি, বলছে কি দ্য আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং। ঠিক আছে, দ্য আদার ওয়ে ইজ নট থ্রিলিং, তাহলে এটা কিন্তু না। আবার যদি বলি দ্য আদার ওয়ে ডাজন্ট হ্যাভ থ্রিল, তাহলে দরকার নেই, আমার ডাজন্ট বসানোর দরকার নেই, যেহেতু আমার এখানে ইজ আছে, তো আমার ডাজন্ট বসানোর কোনো প্রয়োজন নেই। The other way is not much more thrilling. আর লেস এর আমরা বিপরীত হিসেবে কি করব? বিপরীত হিসেবে আমরা যেটা করি সাধারণত লেস এর বিপরীত হচ্ছে মোর, তাহলে আমরা মোর বসাবো, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে the other way is not much more thrilling, অর্থাৎ মাচ মোর থ্রিলিং মানে হচ্ছে লেস থ্রিলিং, সোজা কথা। অর্থাৎ অনেক থ্রিলিং না, সেটা হচ্ছে কি কম থ্রিলিং। তাহলে আমরা যদি বলি আমাদের অর্থ কিন্তু ঠিক আছে। তারপর হচ্ছে কালার, 13 নাম্বার, color of your eyes is black. The interrogative form is 13 number. তাহলে আমরা যদি দেখি color of your eyes is black, তাহলে ইন্টারোগেটিভ করতে হবে। এগুলো হচ্ছে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ যদি করতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত বের করতে পারেন জিনিসগুলো। তাহলে আমরা যদি কালার অফ ইউর আইস ইজ ব্ল্যাক, তাহলে এখানে কালার অফ ইউর আইস এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্বের, অর্থাৎ লিঙ্কিং ভার্বের সেন্টেন্স। ঠিক আছে, তাহলে লিঙ্কিং ভার্বের সেন্টেন্স যেহেতু আমার এখানে অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি দেখি, তাহলে আমরা তাহলে বসাবো কি? তাহলে হুইচ কালার আর ইউর আইস, এটা বসাবো, নাকি হোয়াট কালার আর ইউর আইস বসাবো, নাকি হুইচ ইজ দ্য কালার অফ ইউর আইস? তাহলে আমরা জানি আমরা যখন WH ওয়ার্ড দিয়ে যখন ইন্টারোগেটিভ করি তখন আমাদের হয় WH ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বাকিগুলো যা বসে তা। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার ফলো করতে চাই সি নাম্বারটা। তাহলে সাবজেক্ট WH ওয়ার্ড প্লাস অক্সিলারি একটা বসাতে হয়, সো অক্সিলারি পরপর আসছে। ঠিক আছে, সো এখানে আমরা কালার ইউর আইস, এখানে কালার অফ ইউর আইস এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, সো এটা আমাকে সাবজেক্ট হিসেবে পুরোটাই কিন্তু বসাইতে হবে, সেটা ভাগ করলে হবে না। যেমন এখানে কালার এক জায়গায়, তারপর অক্সিলারি আছে, তারপর আরেক জায়গায় চলে যাচ্ছে আরেকটা, এখানেও সেম জিনিস আলাদা আলাদা হয়েছে। আবার এখানে দেখেন হোয়াট আর দ্য কালার অফ ইউর আইস, এখানে হোয়াট আর, এখানে হচ্ছে হুইচ কালার, মানে তোমার চোখের কালার কোনটি। ঠিক আছে, তাহলে এখানে কোনটি মানে হচ্ছে হুইচ দিয়ে করতে হবে। তারপর হচ্ছে ম্যান ইজ, তাহলে 14 নাম্বারে আসে। 14 নাম্বার হচ্ছে ম্যান ইজ ইনডিড আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, মেক ইট এক্সক্লামেটরি। অর্থাৎ এটা হচ্ছে এখন অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়ম। ঠিক আছে, তাহলে 14 কত হবে? ম্যান ইজ ইনডিড আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, মেক ইট এক্সক্লামেটরি। তাহলে আপনারা বলতেছেন সি। ঠিক আছে, আনসার হচ্ছে এখানে বাকিরা কি করেন নাই? দেখেন আনসার হচ্ছে এখানে সি। কেন সি একটা করে আমি বলে দিই। অনেকেই কিন্তু এই অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে অনেকেই কিন্তু ভুলটা করেন। কি ভুল করেন? আপনারা অনেকেই চিন্তা করেন এরকম যে, মানে অনেকেই শিখাচ্ছেন এরকম যে কোনো বাক্যের মধ্যে যদি ভেরি থাকলে হাউ, না থাকলে হোয়াট, আপনারা এইভাবে কিন্তু মুখস্থ করেন। ঠিক আছে, ভেরি থাকলে
মানে কি হাউ, ভেরি থাকলে হাউ আর না থাকলে হোয়াট, এভাবে মুখস্থ করে আসেন। তাহলে এগুলো মাথা রাখবেন, ভেরি থাকলে হাউ আর না থাকলে হোয়াট, এটা কিন্তু আপনারা কিন্তু সবসময় কিন্তু আপনাকে কিন্তু কাজে দিবে না, কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সবসময় কিন্তু মানে একটু সমস্যায় ফেলবে। ঠিক আছে, যেমন আমার এখানে আছে কিনা দেখি, অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি। আচ্ছা, ইম্পারেটিভ আছে, অপটেটিভ এজ এক্সক্লেমেটরি। দেখেন আমরা করছিলাম এরকম ভাবে করছিলাম, সেটা হচ্ছে আমরা করার সময় করছিলাম এরকম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যদি এ এন থাকে, এ এন থাকলে হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি করতে হয়, আর এ এন না থাকলে হাউ দিয়ে করতে হয়। এখানে ভেরি কিন্তু আমি শিখাই নাই, কেন শিখাই নাই, কারণ ভেরিটা কিন্তু সবসময় কিন্তু আপনাকে কিন্তু কনফিউজড করে দিবে। কারণ প্রশ্নকর্তা যদি এভাবে যদি করে, যেমন ধরেন ইট ইজ আ ভেরি নাইস বার্ড, এখন আপনি পাইছেন এখানে ভেরি দেখছেন, তাহলে আপনি কি করবেন, হাউ দিয়ে কোয়েশ্চেন করে দিবেন, হাউ দিয়ে এক্সক্লেমেটরি করবেন। তাহলে দেখেন এখানে যদি করেন হাউ এ নাইস বার্ড ইট ইজ, সেন্টেন্স কিন্তু হবে না। তাহলে আপনাকে হবে হোয়াট নাইস বার্ড ইট ইজ, আপনার এক্সপ্রেশনটা কিন্তু আসতে হবে এক্সক্লেমেটরিতে। তাহলে এখানে আমরা যেটা করব, ভেরিটা আমরা কাউন্ট করবো, যারা ভেরি দিয়ে মুখস্থ করেন এটা বাদ দিয়ে দিবেন। আপনারা মুখস্থ করবেন হচ্ছে, মানে মনে রাখবেন হচ্ছে এ এবং এন আছে কিনা, যদি থাকে হোয়াট, না থাকলে হাউ। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি করব, যেহেতু আমার এখানে এ বা এন আছে, তার মানে হোয়াট দিয়ে করতে হবে, তাহলে হোয়াট দিয়ে যেহেতু করতে হবে, সো এ এবং ডি সবার আগে বাদ দিয়ে দিবেন। এখন বাকি আছে বি আর সি। ঠিক আছে, বি আর সি যেহেতু আছে, তাহলে হোয়াট আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন ম্যান ইজ, তাহলে আমরা যেহেতু জানি আমাদের এখানে কি থাকে, আমাদের কিছু শব্দ এখানে বাদ দিতে হয় মানে এক্সক্লেমেটরি করার সময়। যেমন ভেরিটা কিন্তু বসে না, এক্সক্লেমেটরি করার সময় ভেরিটা বসে না, সেম ভাবে ইন্ডিডটাও কিন্তু বসবে না। তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন ম্যান ইজ, তাহলে এটাই হচ্ছে উত্তর। এখানে ইন্ডিড ইজ, এই ইন্ডিডটা কিন্তু বাদ যাবে, ইন্ডিডটা হচ্ছে আপনার একটা অ্যাডভার্বিয়াল শব্দ, সো এটা কিন্তু বাদ, অ্যাডভার্বিয়াল শব্দ কিন্তু এক্সক্লেমেটরিতে বসে না। সো আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, তারপর হচ্ছে আই নো হিজ বার্থ প্লেস, তাহলে মেক ইট কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স করতে বলছে, তাহলে আই নো হিজ বার্থ প্লেস, তাহলে কোনটা হবে, 15 নাম্বার। ঠিক আছে, তাহলে 15 নম্বর যদি করি, তাহলে আমাদেরকে কমপ্লেক্স মানে হচ্ছে আমাকে একটা কনজাংশন বসাতে হবে। তাহলে এখন দেখতে হবে কনজাংশন কোন জায়গায় আছে আর কোন জায়গায় নাই। তাহলে আমরা যদি দেখি, যেমন ধরেন 15 আপনারা বলতেছেন বি, আপনারা বলতেছেন এটা, আচ্ছা রাখলাম আমরা, তাহলে আমরা দেখব কনজাংশন কোন জায়গায় আছে। তাহলে কনজাংশন আমরা জানি হচ্ছে এখানে কনজাংশন আছে, আবার কনজাংশন এখানেও আছে, এখানেও আছে, 4 জায়গায় কনজাংশন আছে। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে আরেকটু ডিপলি। ডিপলিটা হচ্ছে দেখেন তো, আমরা একটা আমি ব্যাকে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন এমবেডেড কোয়েশ্চেন পড়ছিলাম, ভুলটা করছেন অনেক ভাই, আমি এটাই বলতে চাচ্ছিলাম, যখন আমরা এমবেডেড কোশ্চেন করছিলাম তখন দেখছিলাম যে WH ওয়ার্ড গুলো যখন বাক্যের মধ্যখানে বসে তখন সে কনজাংশন হিসেবে বসে, কনজাংশন হিসেবে বসলে সেখানে কখনোই WH ওয়ার্ডের পরে আমরা ভার্ব আনতে পারি না, তখন আমাকে একটা সাবজেক্ট আনতে হয়, যেটা আমরা এমবেডেড কোশ্চেনে পড়ে আসছি। আমি এমবেডেড কোয়েশ্চেন পড়ানোর সময় পড়াছিলাম, এরপরে যখন মানে ট্রান্সফরমেশনে বসে, ট্রান্সফরমেশনে গেলে আপনার এমবেডেড কোয়েশ্চেনটা তখন আমরা সিম্পল অথবা কমপ্লেক্স এবং কম্পাউন্ড আকারে পড়বো। এখানে সেম জিনিসটা, যেমন এখানে এমবেডেড কোয়েশ্চেন না, WH যদি বাক্যের মধ্যখানে বসে তাহলে এমবেডেড কোয়েশ্চেন তৈরি করে বলছিলাম, তখন আমরা কিন্তু অক্সিলারি বা মেন ভার্ব কিন্তু আমরা বসাবো না WH ওয়ার্ডের পরে, হু ব্যতীত। তাহলে সেক্ষেত্রে আই নো হোয়ার ওয়াস চলে আসে, ভার্ব চলে আসে, সো এটা হবেই না। ঠিক আছে, কারণ কনজাংশনের পর আমাকে একটা সাবজেক্ট লাগবেই। সো এখানে হচ্ছে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে এটা হচ্ছে উত্তর। আবার এগুলো উত্তর নাই কেন, আই নো হিজ বার্থ প্লেস হোয়ার ওয়াজ, তাহলে এটা সেন্টেন্স হয় নাই। আই নো হোয়ার হি হ্যাড বর্ন, তাহলে হ্যাড কেন আসবে, আমার বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে ছিল, তো এখানে আমরা হ্যাড কেন আনবো। আর আমরা জানি বর্ন, সাধারণত বর্ন শব্দটা হচ্ছে অতীত হয়ে যায়। ঠিক আছে, সেটা আমরা সবসময় ওয়াজ বর্ন করতে হয়, সেটা হ্যাড বর্ন কিন্তু করা যায় না। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার, এ নাম্বার কিন্তু নয়। ঠিক আছে, আমি এখানে কিন্তু আপনাকে কিন্তু দুটো রুলস বোঝাচ্ছি, একটা হচ্ছে আমরা নরমালি কমপ্লেক্স করাটা বুঝতেছি, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনে আমি আপনাকে মনে করে দেবো, এমবেডেড কোয়েশ্চেনের পরে কখনোই আপনার সাবজেক্ট অর্থাৎ কখনোই আপনার ভার্ব বা অক্সিলারি ভার্ব আসবে না, সবসময় সাবজেক্ট বসবে। ঠিক আছে, অর্থাৎ WH এর উপরে একটা ক্লজ হবে, সোজা কথা হচ্ছে সেটা। তারপর দেখেন 16 নম্বর হচ্ছে নো ওয়ান, তাহলে নান শুড ডিনাই দ্য ট্রুথ, মেক ইট অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে, 16 এর কত হবে আনসার, তাহলে 16 হচ্ছে আমরা অপশনগুলো দেখে এভরিবডি শুড ডিনাই দ্য ট্রুথ, তাহলে অল শুড অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, তারপর হচ্ছে কি এনিবডি শুড ডিনাই দ্য ট্রুথ, তারপর হচ্ছে কি এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ। তাহলে কত নাম্বার হবে, 16 এর বলতেছেন ডি। আচ্ছা, আমরা যদি দেখি নান শুড ডিনাই দ্য ট্রুথ, ঠিক আছে, মানে কারোই কি করা উচিত না, সত্যকে অস্বীকার করা উচিত না, তাহলে এভরিবডি শুড ডিনাই দ্য ট্রুথ, তাহলে এটা হবে না, কারণ এটা পুরাই সেন্টেন্স উল্টে গেছে। অল শুড অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। ঠিক আছে, এখন যেহেতু নান আছে, নান থাকলে সাধারণত সেখানে আমরা এভরিবডি দিয়ে করি, অল দিয়ে কিন্তু করি না। ঠিক আছে,
বুঝতে পারছেন? অল ম্যান মাস্ট ডাই আমরা করেছিলাম অল ম্যান মাস্ট ডাই, তখন করছিলাম দেয়ার ইজ নো ম্যান, আমরা দেয়ার দিয়ে করতে অল বা অ্যালোন থাকলে আমরা সেখানে কি দিয়ে করি, দেয়ার ইজ নো দিয়ে করি, না অল বা এভরি থাকলে সেখানে দেয়ার ইজ নো দিয়ে করি। তাহলে নান যেহেতু আছে আমরা এভরিবডি দিয়ে করবো, তাহলে এনিবডি শুড ডিনাই দ্য ট্রুথ, এটাও হবে না, এটাও হবে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও বাদ, তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে উত্তর। ফরগেটিং ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট, মেক ইট কমপ্লেক্স। সো যেহেতু কমপ্লেক্স করতে বলছে, সো আমাকে অবশ্যই একটা কনজাংশন আনতে হবে। তাহলে এখন আমরা যদি দেখেন যে কনজাংশন অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন কোন জায়গায় আছে, আপনারা কিন্তু খুব দ্রুত আনসারটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে 17 কি হবে, 17 এ হবে সেটা আমরা দেখতেছি, কেন দেখতেছি, এই যে দেখেন বি তে আই হ্যাড ফরগেটেন হিম আই ওয়েন্ট আউট, এখানে কোনো কনজাংশন নাই, যে দুইটা ক্লজ আছে ঠিক আছে, কিন্তু কোনো কনজাংশন, তার মানে এটা হবেই না। আবার আই হ্যাড ফরগেটেন হিম এন্ড আছে, তার মানে হচ্ছে কম্পাউন্ডের অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা হবে না। তারপর এখানে এন্ড আছে, তাহলে কোঅর্ডিনেট কনজাংশন এটা হবে, তাহলে এগুলো আমার চিন্তা করার দরকার নেই, কারণ এখানে যেহেতু অ্যাজ আছে, আমরা আমরা মনে আছে আমরা পড়ছিলাম সিম্পল সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়ে কমপ্লেক্স করার সময় কারণ বোঝাতে অ্যাজ সিন্স বিকজ বসে, তাহলে সেখানে আমরা অ্যাজ বসাইছি, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার? এখন আমরা আসবো হচ্ছে 18তে। 18 নম্বর দেখেন, দ্য স্ট্রেঞ্জার লেফট দ্য ভিলেজ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার দ্য স্ট্রেঞ্জার লেফট দ্য ভিলেজ, এটা অ্যাসারেটিভ আছে, অ্যাসারেটিভ থেকে আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। সো অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা যারা ইংলিশ বেসে আছেন আপনাদেরকে করাইছিলাম যে কোয়েশ্চেন কিভাবে করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি করাইছিলাম যে যেহেতু এটা সেন্টেন্স হচ্ছে কিসের, পাস্ট ইনডেফিনিট, সো পাস্ট ইনডেফিনিট হলে আমাকে অবশ্যই অক্সিলারি দেখতে হবে, অক্সিলারি যেহেতু নাই সো ডু ডাজ ডিড থেকে ডিড নিতে হবে, তাহলে ডিড পাবো, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু ডিড পাবো, ডিডের পরে একটা সাবজেক্ট আনতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, তাহলে সেই জন্য স্ট্রেঞ্জার হচ্ছে এখানে আছে দ্য স্ট্রেঞ্জার, তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে হচ্ছে বাকিগুলো, ঠিক আছে। তাহলে ডিড প্লাস এখানে দেখেন ডিড আছে, তাহলে ডিড যেহেতু বসাইছে সো আমার এখানে লেফটটা কিন্তু তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তাহলে অর্থাৎ বেস ফর্ম হয়ে যাবে, তাহলে ডিড দ্য স্ট্রেঞ্জার লিভ হবে। এখানে দেখেন এটাও কিন্তু অনেকে উত্তর করে, যদি এটা যদি এক নাম্বার এটা যদি বি নাম্বারে থাকতো অনেকে কিন্তু চোখ বন্ধ মানে অনেকে কিন্তু এই ভুলটা করতো যে এইটাকে কিন্তু উত্তর ধরতো, এই যেখানে লেফট আছে সেটা কিন্তু অনেকে কিন্তু খেয়াল থাকতো না, ঠিক আছে। সেটা আমাদের উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ডি। এখানে ডাস আছে সেটা এটা ভুল, এখানে কোয়েশ্চেনই হয় নাই সো এটা ভুল, বুঝতে পারছেন, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে উত্তর। এবার আসি 19-এ। 19 হচ্ছে হি কেম টু দ্য অফিস এন্ড he came to the office and attended the meeting, তাহলে ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্স করা সহজ, কমপ্লেক্স থেকে সিম্পল করা সহজ, কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং সিম্পলে যেতে গেলে একটু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কোন রুলস অনুযায়ী আপনি ফেলবেন। তাহলে হি কেম টু দ্য অফিস এন্ড অ্যাটেন্ড দ্য মিটিং, কিন্তু রুলস জানলে কিন্তু আপনি কিন্তু আনসার করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে 19-এর আপনারা বলতেছেন ডি, হ্যাঁ উত্তর ডি। তাহলে দেখেন হি কেম টু দ্য অফিস এন্ড অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সে অফিসে আসার পরেই তো সে মিটিং অ্যাটেন্ড করছে নাকি, তাহলে সে অফিসে আসার পরে কি করছে, মিটিং অ্যাটেন্ড করছে। তাহলে এখানে আমরা যদি দেখি হি কেমিং টু দ্য অফিস এন্ড অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হবে না, এটা সেন্টেন্সই হয় নাই। তাহলে আফটার কামিং টু দ্য অফিস হি অ্যাটেন্ডস দ্য মিটিং, এটা যদিও বা আমার সিম্পল সেন্টেন্স হয়েছে কিন্তু আমার টেন্স হচ্ছে কি পাস্ট টেন্স, সো আমার এখানে প্রেজেন্ট টেন্স আছে, সো আমার এখানে হবে না। তারপর হচ্ছে আফটার কামিং টু দ্য অফিস হি হ্যাড অ্যাটেন্ডেড, এখানে কিন্তু কোথাও কিন্তু পাস্ট পারফেক্ট বলা নাই, পাস্ট ইনডেফিনিট দেওয়া আছে, সো আমার এটাও বাদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার, আফটার কামিং টু দ্য অফিস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, ঠিক আছে, তাহলে ডি নাম্বার হচ্ছে উত্তর। এখন হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার দেখেন, দ্য এক্সক্লামেটরি ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, তাহলে আবার রুলসটা মাথায় রাখেন, রুলসটা মাথায় আনেন, কি বলছিলাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে ভেরি দিয়ে আপনারা কাউন্ট করবেন না, ভেরি দিয়ে কাউন্ট করলে উত্তর আপনি কিন্তু সি এবং ডি এর মধ্যে আপনি ঘুরপাক খাবেন, যে সি হবে না ডি হবে, সি হবে না ডি হবে, আপনি এ আর বি কিন্তু সবার আগে বাদ দিয়ে দিবেন, কারণ ভেরি দিয়ে যারা করবে তারা কিন্তু হাউ খুঁজবে। আমি বলছি ভেরি আপনারা মাথায় রাখবেন, আপনারা রাখবেন এ এবং এন আছে কিনা, যদি এ এন থাকে তাহলে আপনি সরাসরি হাউ বাদ হোয়াট দিয়ে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সি আর ডি সবার আগে বাদ দিয়ে ফেলতে পারবো। যেহেতু সি আর ডি সবার আগে বাদ দিচ্ছি তার মধ্যে কি হবে, এখন এ আর বি এর মধ্যে অপশন আসবে, তাহলে দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, তাহলে হবে কি হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, এখানে কোনো ভার্ব কিন্তু নাই। যদি এভাবে থাকতো হোয়াট এ নাইস ফ্লাওয়ার, এখানে 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 কি এক্সক্লেমেটরি সাইন এটা নাই, তখন কিন্তু আমরা এটাও উত্তর ধরতে পারতাম, ঠিক আছে। যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে ভার্ব উল্লেখ থাকবে না, ঠিক আছে। যদি সাবজেক্ট উল্লেখ থাকে কিন্তু ভার্ব উল্লেখ নাই সেটা কিন্তু সেন্টেন্স কিন্তু ক্লিয়ার মানে সেন্টেন্স কিন্তু শুদ্ধ না,
ঠিক আছে, অনেকে বলতে পারেন যে দারোস আছে তো সমস্যা কি, ভার্ব দেয় নাই আর কি, কিন্তু ভার্ব ছাড়া তো মানে সেন্টেন্স হয় না, হয় একবারে ভার্ব বাদ দিয়ে দেবে এক্সক্লেমেটরি, আর না হয় সাবজেক্ট আর ভার্ব একসাথে বসাবো। তাহলে এখানে সাবজেক্ট আছে কোনো ভার্ব নাই, সেজন্য এটা উত্তর হবে না। যদি এবার দুটো কাছাকাছি, মাথা রাখেন কিন্তু অনেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হল অন্তত চোখে পড়বে না, এখানে ইজ নাই এখানে ইজ আছে। যারা ভেবে যারা ভেবে অনেকে দ্রুত করতে যান আনসার চারটা অপশন পড়ে না, তখন তারা কি করেন এ এন দেখছেন হোয়াট বসে দেয়, হোয়াট আছে, হোয়াট এ নাইস বার্ড দ্য রোজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, হ্যাঁ ইজটা তখন আপনার মনে হবে এখানে আছে, চোখে কিন্তু এভাবেই দেখবেন আপনারা, তখন আপনারা আনসার লাগাবেন কিন্তু এই নাম্বার। সো কেয়ারফুলি থাকবেন, যেহেতু দুটো অপশন আপনারা পাবেন, দুটো অপশন থাকলে তখন আপনারা কিন্তু অবশ্যই অপশন দুটা ভালো করে পড়বেন, তাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তাহলে এটা এখানে উত্তর, বুঝতে পারছেন? মানে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু কোন জায়গায় ভুলটা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন জায়গায় আসলে আমাদের ভুলটা, কারণ আমিও তো ওই লাইফটা পার হয়ে আসছি। সো আমারও ভুল হয়েছে, অনেক সময় আমারও দেখা যাচ্ছে ভুল হয়ে গেছে যে ছোটখাটো এইসব জিনিস চোখে পড়ে না, পরীক্ষার হল অন্তত পড়ে না। তাহলে হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স 21, হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন সিম্পল জিনিস, এখন একদম সিম্পল হয়ে গেছে আপনাদের জন্য, যে তাহলে আপনি কিভাবে হিসাব করে আইডেন্টিফিকেশন কিভাবে করবেন, সেন্টেন্স আইডেন্টিফিকেশন করবেন হচ্ছে এখন এখন করবেন, যেহেতু কমপ্লেক্স বলছে তো কনজাংশন খুঁজবেন, কনজাংশন খুঁজবেন, বাট আছে তো এটা হবে না, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স। হুটা হচ্ছে কি WH ওয়ার্ড, তার মানে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে বি নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বাকিগুলোতে কোনো কনজাংশন নাই, এ এবং ডি তে কোনো কনজাংশন, সেগুলো আগে বাদ। ঠিক আছে, তারপর আসেন আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, হি ইজ নট অ্যান ইম্পসিবল বয়, হি ইজ নট অ্যান ইরেসপন্সিবল বয়, ইম্পসিবল বয় বলতেছি, ইরেসপন্সিবল বয়। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারছেন যেহেতু নট আছে তাহলে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে 22, তাহলে যেহেতু নট আছে তার মানে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে অনেকে, হ্যাঁ এখানে একটা মজার একটা জিনিস বলে দিই, অনেকে কিন্তু অ্যাসার্টিভ চিনেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ চিনেন, কিন্তু অ্যাসার্টিভের যে দুটো ভাগ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অ্যাসার্টিভের একটা অংশ, এটা কিন্তু অনেকেই কিন্তু মানে মানে বুঝেন না, বা অনেকেই কিন্তু বুঝেন না যে অ্যাসার্টিভের দুইটা পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, বা অ্যাফার্মেটিভ নেগেটিভ হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভকে একসাথে বলা হয় অ্যাসার্টিভ, আলাদা করলে সেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা অনেকেই কিন্তু মানে আমি যখন মানে মানে ইউনিভার্সিটি ক্যান্ডিডেট পড়াইতাম তখন কিন্তু তারা কিন্তু এই ভুলটাই কিন্তু করতো অল টাইম, যারা অ্যাফার্মেটিভ নেগেটিভ চিনতো, সবাই না মানে কিছু কিছু স্টুডেন্ট তো থাকে ভুল করে। ঠিক আছে, আর ওদের ভুল করছে বেদে আমি আপনাদেরকে আজকে বলতে পারতেছি যে ভুলটা আসলে কোন জায়গায় হয়। তাহলে ইজ নট এন, তাহলে নেগেটিভ থাকলে আমরা নেগেটিভ করতে, যেহেতু আমাদের নেগেটিভ অপশনে নাই সো অ্যাসার্টিভ আছে, সো অ্যাসার্টিভ আমরা আনসার করব। ঠিক আছে, তারপর হচ্ছে 23 হচ্ছে স্টেট দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স, ম্যান হু হ্যাভ রিজন বাই দেয়ার ওন এক্সারশন আর অলওয়েজ রেসপেক্টেড, তাহলে কোন ধরনের সেন্টেন্স। এখন কিন্তু আপনাদের কিন্তু খুব সহজ হয়ে গেল জিনিসটা খুঁজে বের করাটা, যেহেতু আমি সবগুলো মোটামুটি বলছি, আপনারা কিন্তু বুঝতে পারেন, যেহেতু হু আছে, যেহেতু আমার এখানে কনজাংশন একটাই আছে হু, তার মানে বুঝতে পারতেছি সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন মানে হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে 23 হবে কি, 23 হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দ্য নেগেটিভ ফর্ম অফ এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে হচ্ছে ইজ, তাহলে আমরা যদি করি, আমরা দেখছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু রুলস পড়ছিলাম, সেই রুলস গুলোতে আমরা দেখছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা রুলস পড়ছিলাম এরকম, যদি কোনো সেন্টেন্সে এভরি বা কি থাকে, এভরি বা অল থাকে, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা, মানে যারা করেন নাই আসলে ক্লাস তারা যাতে বুঝতে পারেন। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অল বা এভরি থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো দিয়ে বাক্য শুরু করতে হয়, এরপর হু অথবা বাট বসাতে হয়। তাহলে আমরা রুলস গুলো মানে এক্সাম্পল গুলো যদি দেখি, তাহলে এভরি ওয়ান হেটস আর ডিসঅনেস্ট পারসন, তাহলে এভরি ওয়ান আছে, তাহলে এভরি শব্দটা আছে, তার মানে কি করতে হবে, আমরা দেয়ার ইজ নো ওয়ান করতে হবে। তাহলে দেয়ার ইজ নো মানে হচ্ছে এখানে যেটা থাকে, এভরি ম্যান থাকলে ম্যান লিখবো, ওয়ান আছে সেখানে ওয়ান লিখছি আমি এখানে, সবসময় ওয়ান লিখতে হবে তা কিন্তু না। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আর ডিসঅনেস্ট পারসন, বাট দিয়ে করতে পারি, আমরা হু দিয়েও করতে পারি। তাহলে দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অথবা আমরা করতে পারি যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এভাবেও কিন্তু করতে পারি। তাহলে এখানে আমরা একটা জিনিস বলে রাখি, যদি বাট বসাই তাহলে আমরা ভার্বটা যেভাবে থাকবে বাকিগুলো সেম ভাবে বসিয়ে দিব, আর যদি হু থাকে তাহলে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে সেন্টেন্সের টেন্স অনুযায়ী। ঠিক আছে, একটা অক্সিলারি আনতে হবে, আর বাক্যটা আমরা নেগেটিভ করব। তাহলে এখানেও সেম জিনিস আমরা যদি দেখি এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে কি হবে, দেয়ার ইজ নোবডি, তাহলে দেয়ার ইজ নোবডি কোন জায়গায় আছে, চারো জায়গায় কিন্তু দেয়ার ইজ নোবডি আছে, তাহলে এবার আমাদের দেখতে হবে পরে
হু দিয়ে করলে কি হবে, বাট দিয়ে করলে কি হবে। তাহলে এখন যদি করি দেয়ার ইজ নোবডি হু লাইকস ফ্লাওয়ার্স, তাহলে হু থাকলে একটা অক্সিলারি আনতে বলছিলাম, যেহেতু অক্সিলারি নাই সো এটা বাদ। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তারপর আমরা যদি বলি তাহলে পরের অপশন দেখি দেয়ার ইজ নোবডি বাট লাইক ফ্লাওয়ার্স আছে। হ্যাঁ, আপনার মনে হবে হ্যাঁ সবকিছু তো শুদ্ধ আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাট আছে ঠিক আছে, কিন্তু এখানে লাইকটা কিন্তু কি আছে, এস ছাড়া, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে। এভরিবডি, নোবডি, এগুলো সবগুলো থার্ড পারসন হিসেবে কাজ করে। দেখেন আমরা মনে করেন তো আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছিলাম তখন সেখানে একটা রুলস পড়ছিলাম এরকম যে 16টা শব্দ পড়ছিলাম, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, এভরি, ইদার, নিদার, অর্থাৎ টোটাল 16টা শব্দ বলছিলাম যেগুলো সাবজেক্ট আকারে বসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই ভার্বের সাথে এস বাই যোগ করতে হয় বলছিলাম। তাহলে এখানে নোবডি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই যোগ করতে হবে, সো এটা অপশন বাদ। তার হচ্ছে দেয়ার ইজ নোবডি হু ডু নট, তাহলে এখানেও সেম জিনিস, নোবডি যেহেতু এখানে ডাজ নট হবে, তো এটা ভুল। তাহলে উত্তর হচ্ছে আমার এখানে, তাহলে হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট লাইকস ফ্লাওয়ার। ঠিক আছে, যদি এখানে এস হবে না, এগুলোতে এস হবে না, এগুলোতে এস দিলে এখানে এস দিতে হবে। এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্রশ্নের ভুল না, এটা আমার আসলে মানে প্রশ্ন ভুল বলতে এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে এখানে। ঠিক আছে, এখানে আনসার ডি হবে। তাহলে হচ্ছে 25 হচ্ছে দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ দ্য দে অ্যাডমিটেড দেয়ার গিলটি, তাহলে 25 এ আপনারা বলতেছেন, আপনি বলতেছেন জান্নাতুল নাইম বলতেছেন এ। আচ্ছা 25 এ বলতেছেন আপনি, আচ্ছা কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বলে অবশ্যই আমাকে কনজাংশন লাগবে, যেহেতু কনজাংশন আমার লাগবে এখানে কিন্তু বি সি ডি তে কিন্তু কোনো কনজাংশন নাই, সো চোখ বন্ধ করে আপনি এই উত্তর বলতে পারবেন। তাহলে দে অ্যাডমিটেড দ্যাট দে ওয়্যার গিলটি, তাহলে দে অ্যাডমিটেড একটা ক্লজ, আবার এখানে কিন্তু এখানে কিন্তু কোনো দে আর গিলটি কিন্তু ক্লজ ছিল না, সেজন্য আমরা দ্যাট বসাইছি, তারপর হচ্ছে এখানে দে ওয়্যার বসাইছি। ঠিক আছে, তাহলে দে অ্যাডমিটেড দ্যাট, তারা এখানে অ্যাডমিট মানে কিন্তু ভর্তি হওয়া না, এখানে হচ্ছে স্বীকার করা। তাহলে হচ্ছে কি, তাহলে এখানে স্বীকার করেছে, তারা স্বীকার করেছিল যে তারা দোষী। ঠিক আছে, তাহলে দে ওয়্যার গিলটি, এখানে আপনি যদি বলেন দে আর গিলটি হবে না কিন্তু। এখন অপশন যদি এখানে যদি একটা অপশন যদি এ নাম্বার অপশন যদি এভাবে দিতাম, আমি যদি অপশন যদি এভাবে দিতাম দে অ্যাডমিটেড দ্যাট দে আর গিলটি, অনেকেই কিন্তু না বুঝে কিন্তু ওই যে কনজাংশন খুঁজেই কনজাংশন দেখলে কিন্তু দিয়ে দিত। তখন মাথায় রাখবেন এখানে যেহেতু এটা কিন্তু ক্লজ, এটা কিন্তু সাবজেক্ট নাই, আমাকে সাবজেক্ট হিসেবে একটা দে আনতেই হবে। সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে, যদি অপশনে যদি ডাবল যদি কি থাকতো, অর্থাৎ আরেকটা অপশনে যদি কনজাংশন দ্যাট দিয়ে যদি আরেকটা সেন্টেন্স থাকতো, তখন আপনাকে কিন্তু সবকিছু চিন্তা করতে হবে। এখানে কোনো জায়গায় নাই, তিনটাতে নাই, সেজন্য আমি চোখ বন্ধ করে এটা লিখতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একদম ইজি জিনিস। 26, অর্থাৎ কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, 26 কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, সি নাম্বার বলতেছেন। আচ্ছা 26 এর হচ্ছে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স না, দেখেন জান্নাতুল নাইমা বলতেছেন সি, বিনতা রহমানা বলতেছেন সি। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সমস্যা হচ্ছে ফাস্টার ইউর সিট বেল্ট, ফাস্টার ইউর সিট বেল্ট মানে কি, এই ফাস্টার শব্দটা কি আগে বলেন, ফাস্টার শব্দটা কি আপনার ভার্ব কিনা। ঠিক আছে, ফাস্টার ইউর সিট বেল্ট, দেখেন সেন্টেন্সটা কিন্তু এটা কিন্তু উত্তর না, সি নাম্বার কিন্তু উত্তর না, এখানে একটু টুইস্ট আছে জিনিসটা, মানে একটা প্রবলেম আছে এখানে। হোয়াট ডান উইল আ ডগ, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এটা হবেই না, ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলছে। তারপর হচ্ছে আই টুক, ঠিক আছে, তারপর হচ্ছে কি আই টুক দিস রোড টু সেভ 15 মিনিটস, এটা তো হবে না, এখানে আসলে উত্তর হচ্ছে বি নাম্বারটা। এখন কেন বি নাম্বারটা উত্তর আমি বলি, সেটা হচ্ছে আপনারা যখন এগুলো হচ্ছে হায়ার লেভেলের মানে হায়ার লেভেল বলতে এগুলো আপনি পাবেন হচ্ছে হায়ার লেভেলের বইগুলোতে পাবেন, নর্মাল মানে আমাদের বাংলাদেশে যে নর্মাল বইগুলো আছে বা আপনার ইন্টার বা এসএসসি লেভেলের বইগুলোতে কিন্তু আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার লেভেলের বইতে যখন দেখেন এটা যদিও বা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এই এক্সকিউজ মি শব্দটা সাধারণত ইউজ করা হয় কোনো ইম্পারেটিভের ক্ষেত্রে। যখন এই ধরনের এক্সকিউজ মি বা কাইন্ডলি বা প্লিজ এই শব্দগুলো কোনো ইন্টারোগেটিভের সাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ না বলে সেটাকে আমরা ইম্পারেটিভও কিন্তু বলতে পারি। যেমন দেখেন তো এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, দেখেন তো এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিছি কেন, কারণ আমরা এখানে ক্যান দিয়ে শুরু হয়েছে সেজন্য। নর্মালি আমরা সেন্টেন্সটা কি বলি, এক্সকিউজ মি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বলি কিনা,
যেহেতু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বলি, সেটাকে আমরা এবার কি করছি, আমরা সেটাকে ইন্টারোগেটিভের মধ্যে আমি তাকে কিন্তু কোন একটা করার জন্য অনুরোধ করছি। তাহলে এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, মানে কি, তার মানে কি আমি কি এক গ্লাস পানি পেতে পারি, এটা এটা হচ্ছে একটা মানে অ্যাডভান্স লেভেলের ইম্পারেটিভ আসলে যেটা বলবো। নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সকিউজ মি গিভ আ মানে কি গিভ আ গ্লাস অফ ওয়াটার, এভাবে কিন্তু আমরা নরমালি বলি। কিন্তু এই যে এক্সকিউজ মি থাকার জন্য এটা কি হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছেন এবার? এটা কিন্তু না, এটা ফাস্টার ইউর সিট বেল্ট, এর কোনো কিছু নেই। ফাস্ট মানে হচ্ছে কি, অর্থাৎ ফার্স্ট মানে হচ্ছে কি আপনার দ্রুত, তাহলে দ্রুত দ্রুত ইউর সিট বেল্ট মানে কি? ঠিক আছে, আপনি বলতে পারেন যদি এখানে কানেক্ট শব্দটা থাকতো বা পুট পুট থাকতো তাহলে আমরা ভার্ব পাইতাম, যেহেতু ভার্ব নাই সো সি নাম্বার আমরা উত্তর বলতে পারবো না। মানে 26-এর জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের, যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো যদি এক্সকিউজ মি শব্দটা যদি না থাকতো। ঠিক আছে, এক্সকিউজ মি শব্দটা থাকার কারণে সেটা আরো মানে একদম ভালোভাবেই কিন্তু সেটা ইম্পারেটিভ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু আগে কিন্তু কখনোই কিন্তু মানে পান নাই, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার ইম্পারেটিভ কিভাবে হয়। না না না, আদেশ উপদেশ অনুগ্রহ হইলে তো এমনিতে অপটেটিভ হয় না, ইম্পারেটিভ হয়। অপটেটিভ হয় হচ্ছে শুধুমাত্র মানে ইচ্ছা বা প্রার্থনা বা কামনা বুঝাইলে। ঠিক আছে, ইচ্ছা মানে ইচ্ছা বা প্রার্থনা বুঝাইলে সেখানে হচ্ছে অপটেটিভ হয়। ইম্পারেটিভ হয় হচ্ছে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আমন্ত্রণ নিমন্ত্রণ। ঠিক আছে, এগুলো বুঝাইলে আপনার হয় মানে অনুমতি, এগুলো বুঝাইলে হয় আপনার ইম্পারেটিভ। বুঝতে পারছেন? সো না, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে যদি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেকে মনে করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা নরমালি চিন্তা করি, নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলি কি মানে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, নরমালি যদি বলি। কিন্তু আমরা সেটাকে আরো একটু যে অনুরোধ করা, যেমন এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, এটাও কিন্তু এক প্রকারের কিন্তু ইম্পারেটিভই হচ্ছে, এটা বুঝাইতে গেছিলাম। ঠিক আছে, সো এটা ইন্টারোগেটিভ সাইন দেখে কিন্তু ইন্টারোগেটিভ মনে করি না, এটা কিন্তু ইম্পারেটিভ এক্সকিউজ মি থাকার কারণে, না থাকলে আমরা ইন্টারোগেটিভ বলতাম। তার হচ্ছে হোয়াট parts of speech is the underline word in the following sentence. What কোন ধরনের মানে পার্টস অফ স্পিচ, হোয়াট ক্যান দিস বি ট্রু। তাহলে 27 এর মধ্যে আমরা এই হোয়াট যে আন্ডারলাইন করা আছে সেই হোয়াটটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, যদি এটা এখানের মধ্যে না, এটা পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আপনার কি বলে এটার নাম কি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর কোশ্চেন, তারপর এখানে চলে আসছে। তাহলে হোয়াট আছে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কি হবে মানে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি ইন্টারজেকশন হবে, নাকি প্রিপোজিশন হবে? 27 দেখেন, 27 আপনারা বলতে পারতেছেন না, 27টা খেয়াল করেন, 27টা হচ্ছে এখানে হোয়াট নর্মালি থাকলে আমি সেটাকে নর্মালি সেন্টেন্স মানে কোন একটা পার্টস অফ স্পিচ ফেলতে পারতাম, যেহেতু হোয়াট এর সাথে আমার এখানে একটা এক্সক্লেমেশন সাইন আছে, আর এক্সক্লেমেশন যে সাইনটা থাকে সেটা সাধারণত আমরা বসা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী যদি চিন্তা করি, আমরা বসা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আর যেহেতু এখানে সেন্টেন্স বলে, এখানে বলছে পার্টস অফ স্পিচ বলছে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। ঠিক আছে, সেটার আরেকটা পার্টস অফ স্পিচ নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ এই এক্সক্লেমেশন সাইনটা বসা হচ্ছে, অর্থাৎ বিশ্ববোধক চিহ্নটা বসা হচ্ছে ইন্টারজেকশনে সাধারণত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি তাহলে পার্টস অফ স্পিচের দিক দিয়ে বলবো ইন্টারজেকশন, আর সেন্টেন্সের দিক দিয়ে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পারছেন? তাহলে এখানে ইন্টারজেকশন হবে উত্তর, এখানে কিন্তু অন্য কিছু না, যেহেতু আমার এক্সক্লেমেটরি সাইন আছে সো এটা ইন্টারজেকশনে হবে। বুঝতে পারছেন? আবার হচ্ছে 28 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিম্পল সেন্টেন্স, হি ইজ পুয়ার বাট অনেস্ট, দো হি ইজ পুয়ার বাট he is poor he is honest, আবার he is poor and honest in spite of his poverty he is honest। তাহলে 28 হচ্ছে আপনারা বলতেছেন ডিতে, আচ্ছা ডিতে, ঠিক আছে, আনসার হচ্ছে ডিতে। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে কোনো কনজাংশন থাকবে না, তাহলে এখানে বাট আছে, কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড আছে, সেটাও কম্পাউন্ড, যদি এন্ড দিয়ে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করা যায় না। ঠিক আছে, কারণ দুটোই কিন্তু একটা কন্ট্রাডিক্টরি মানে বৈপরীত্য বোঝায়। তারপর হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাও কিন্তু কি, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, দো অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করি, কারণ আমরা রুলস জানাচ্ছি এরকম যে কোনো বাক্যের অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্স করার সময় আমরা দো অলদো দিয়ে করি, কম্পাউন্ড করার সময় বাট দিয়ে করি। ঠিক আছে, সেজন্য আমরা এভাবে করি, তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এভাবে আমরা করি। এখন বি বলতেছেন আপনারা, বি তো কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল তো না, দো অলদো হচ্ছে আপনার কি সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে একটা জিনিস মজার জিনিস বলে রাখি, মজার জিনিসটা হচ্ছে আপনারা ভুল করেন,
আপনারা এভাবে অনেক সময় এভাবে বলে ফেলেন, দো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, মানে দো বসাইছেন বাক্যের মধ্যে আবার বাটও বসাইছেন। বাট হচ্ছে কম্পাউন্ডের কনজাংশন, আর দো অলদো হচ্ছে আপনার কমপ্লেক্সের কনজাংশন। তাহলে আমরা বলার সময় এভাবে বলি যে দো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এভাবে কিন্তু আমরা অনেকেই কিন্তু বলি। তো দো এবং বাট একসাথে কিন্তু একই সেন্টেন্সে কিন্তু আমরা বসিয়ে ফেলি, সো এগুলো কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন। এখানে উত্তর হচ্ছে ডি। A complex sentence has two or more main clauses, one principal clause having more than one finite verb, নাকি one main clause and no, one or more subordinate clauses, নাকি none of this? 29 কি হবে? 29 হচ্ছে তাহলে কোনটা হবে? তাহলে a complex sentence has, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের কি থাকে? তাহলে আমরা যদি দেখি টু অর মোর মেইন ক্লজেস, না কমপ্লেক্স সেন্টেন্সে এই যে আমরা লিখছিলাম, আমি বলে এমনি এমনি লিখি নাই, আমি দিছি বহুত চিন্তা ভাবনা করে। দেখেন এই যে আমরা ক্লজ গুলো লিখছিলাম না, ক্লজ কোন, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাট লিস্ট টু ক্লজেস থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তার মানে আমরা যদি বলি দুইটা ক্লজ থাকলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যদি তিনটা ক্লজ থাকে, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ হবে, বাকিগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ। যদি 10টা ক্লজ থাকে একটা সেন্টেন্সে, তাহলে সেখানে হবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে 10টা ক্লজ থাকে, একটা হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি 9টা হবে সাবঅর্ডিনেট ক্লজ। যদি 100টা থাকে, একটা হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি 99টা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছেন? আবার সেম ভাবে কম্পাউন্ড সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, বাকি যতটা থাকবে সব থাকবে কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছেন? তাহলে এখানে এই জিনিসটা এখানে বলা আছে। তাহলে টু or more main clauses হবে না, তাহলে one principal clause having more than one finite verb, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে যেখানে একাধিক কি থাকবে, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হবে না। তাহলে one main clause and one or more subordinate clause, ওই যে যেটা বলেছিলাম একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, বাকি যতটা ক্লজ থাকবে সবগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। তারপর দেখেন 30 হচ্ছে which one is a complex sentence, চোখ বন্ধ করে এখন লিখতে, চোখ বন্ধ না মানে চোখ খোলা রেখেই করতে হবে, শুধু দেখবেন যে কোন জায়গায় কনজাংশনটা আছে। ঠিক আছে? তাহলে 30-এ যদি হিসাব করি, 30-এ কিন্তু এতে অর আছে, সো কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, সো এটা বাদ। এখানে দ্যাট আছে, তাহলে দ্যাট কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, সো এটা আমার উত্তর হতে পারে। ধরলাম ইন স্পাইট অফ হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি করে, হ্যাভিং সিম্পল সেন্টেন্স তৈরি করে, তাহলে এগুলো হবে না, উত্তর হচ্ছে বি নাম্বার। ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স বলছে এখানে। 31 হচ্ছে কাম এন্ড গো ইজ আ, তাহলে কাম এন্ড গো ইজ আ, তাহলে এখান থেকে জিনিসগুলো কিন্তু আপনারা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন। 31 হচ্ছে বি নাম্বার, কেন? এন্ড আছে, এন্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। এখন আপনাকে যদি বলতো কাম এন্ড গো ইজ আ, এভাবে বলছে, আপনাকে যদি ট্রান্সফরমেশন করতে বলতো, তাহলে তখন আমাদের চিন্তা করতে হতো রুলস গুলা কি। যেহেতু আমাকে ট্রান্সফরমেশন করতে বলে না, আইডেন্টিফিকেশন বলছে, সো আমি কনজাংশন দেখলে আমি আনসার বের করতে পারবো। তাহলে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, হারি আপ, কোন ধরনের সেন্টেন্স? 32 হারি আপ কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ, পজিটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ। তাহলে হারি আপ মানে হচ্ছে কি, হারি আপ মানে হচ্ছে ইম্পারেটিভ বুঝেছে, তাহলে কাউকে কোনো কিছু করতে নির্দেশ দিচ্ছে, তাহলে যেহেতু নির্দেশ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর আসেন আই ডু নট নো হিজ ফাদার্স নেম, আই ডু নট নো হিজ ফাদার, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে 33, এখন যেহেতু কমপ্লেক্স করতে বলছে, অর্থাৎ ট্রান্সফর্ম করতে বলছে, আপনাকে রুলসটা জানতে হবে। তাহলে আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম, তাহলে এখানেও সেম এমবেডেড কোয়েশ্চেন নিয়মে করতে হবে, অক্সিলারি একটা কনজাংশন বসাতে হবে। তাহলে আমরা যদি দেখি 33 যদি দেখি, তাহলে দেখেন আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম। ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? দেখেন এখানে এখানে আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম হ্যাজ, এটা হবে না, সি নাম্বার হবে না, নাম তো হবেই না। এখানে উত্তর আছে, উত্তরটা দেখেন আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম লিখলাম। আবার দেখেন বিতে দেখেন সেম জিনিস, শুধু একটা বাড়তি আছে, সেটা হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, এ নেবেন নাকি এ দিবেন নাকি বি দিবেন। দুটোই কিন্তু উত্তর হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার বললে আমি বলবো বি নাম্বার উত্তর। কেন?
এখানে কোনো ভার্ব দেওয়া নাই, কিন্তু এখানে একটা ভার্ব ইজ সহ দেওয়া আছে। সো আমাকে অ্যাপ্রোপ্রিয়েটটাই নিতে হবে। সো আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম, একটা, কারণ এখানে ইজ ছিল না, সেটা আপনারা ইজকে কাউন্ট করেন নাই, কিন্তু আসল কথা হচ্ছে ইজটা কিন্তু অবশ্যই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে কিন্তু বসে। এখানে তারা অ্যাভয়েড করছে, আপনি এখানে অ্যাভয়েড করছেন, কিন্তু এখানে অপশন যদি এটা না থাকতো, বি নাম্বার অপশন যদি না থাকতো, আমি এ নাম্বার অপশন ধরতাম। যেহেতু বি নাম্বার আছে, দুটো আনসার চলে আসছে, দুটো আনসারের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমরা আনসার ধরবো, তাহলে আমরা বি নাম্বারটা আনসার ধরবো। যদি বি নাম্বার না থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা এ নাম্বারটাকে উত্তর ধরতাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার ভুলটা কোন জায়গায় হয়, ধুমধাম আনসার করে না, দেখবেন যেহেতু দুটো সেন্টেন্সে একই প্রায়, কিন্তু একটা বাড়তি আছে। এখানে এই ফাদার্স নেম, এই ফাদার্সটা কিন্তু কি, যেমন আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম, তাহলে এখানে যে আপনি যদি এটাকে যদি ভার্ব ইজ ধরেন, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো, আই ডোন্ট নো হিজ ফাদার ইজ নেম, হয় না কিন্তু। যেটা অ্যাপোস্ট্রফি এস কে যদি আপনি যদি কি ধরেন, ইজ হিসেবে কাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বাক্যই হয় না। এটা আসলে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে পজিশন বুঝাইছে, মানে হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি এস হিসেবে বসে, এখানে কিন্তু ভার্বের কন্ট্রাকশন ফর্ম বসে নাই। ঠিক আছে? সো এখানে কিন্তু আপনার ভার্বটা সহ যদি বসে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? আবার মানে কনফিউজটা কোন জায়গায় লাগবে? তারপর দেখেন ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট, এটা তো আমরা মেবি একটু আগে করছিলাম, অন্যভাবে করছিলাম। তাহলে ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, একটা ফ্রেজ আছে, একটা ক্লজ, একটাই মাত্র ক্লজ আছে, তাহলে যেহেতু একটাই মাত্র ক্লজ আছে, সেটাই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? 35 এ যদি যাই, তাহলে হচ্ছে কি, হি ইউজ টু হেল্প দ্য পুয়ার, মেক ইট নেগেটিভ ইন্টারোগেটিভ বলছে। তাহলে হি ইউজ টু হেল্প দ্য পুয়ার, তাহলে মেক ইট নেগেটিভ ইন্টারোগেটিভ, কিন্তু নেগেটিভ কিন্তু না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। 35 এর এ বলতেছেন, আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে ইউজ টু যেটা আছে, এটা যে মডেল ভার্ব যেহেতু, সো এটা আমরা কি করব, আমরা এখানে মডেল ভার্ব যেহেতু, সো আমরা এখানে কি করতে হবে, এখানে ভার্বের বেস ফর্ম আছে, আমরা জানি ইউজ টু এর ভার্বের বেস ফর্ম হয় বি অথবা গেট ইউজ টু এর ভার্বের আইএনজি ফর্ম হয়, আমরা জানি। আর ইউজ টু হচ্ছে সেমি মডেল ভার্ব, তাহলে সেমি মডেল ভার্ব যেহেতু হচ্ছে, তাহলে আমাকে অপশন খুঁজতে হবে। এখন অপশন খুঁজতে গেলে আমরা ডাজেন্ট হি ইউজ টু হেল্প দ্য পুয়ার, আপনারা এ বলতেছেন উত্তর। ঠিক আছে? আমি আপাতত আপনাদের জন্য এ ধরলাম। ঠিক আছে? ডিডেন্ট তো আসবে না, অর্থাৎ ডিডেন্ট আসবে না বলতে, ডিডেন্ট ইউজ টু হেল্প এভাবে হবে না। ঠিক আছে? আবার সি নাম্বার দেখেন, ডিডেন্ট হি ইউজ টু হেল্প দ্য পুয়ার আছে, আবার নান অফ দিস আছে, গেল। এখন দেখেন তো, আপনার যেহেতু এটা মডেল ভার্ব, খেয়াল করেন আপনার এখানে যদি মডেল ভার্ব যদি এটা যদি না থেকে, মানে এই ইউজ টু না থেকে, আমরা যদি নর্মালি যদি করতাম, মাস্ট বসাতাম বাক্যের মধ্যে, অর্থাৎ এখানে যদি বলতাম শুড বসাতাম, হি শুড হেল্প দ্য পুয়ার, বা হি মাস্ট হেল্প দ্য পুয়ার, বা হি ক্যান হেল্প দ্য পুয়ার, অর্থাৎ নর্মালি ইউজ টুর পরিবর্তে আমরা যদি কোনো একটা মডেল ভার্ব বসাতাম, তাহলে আমরা সেটার ইন্টারোগেটিভ করতাম কি দিয়ে, আমরা সেটা ইন্টারোগেটিভ কি করতাম না, এরকম যে যদি ক্যান ধরি বা আমরা যদি শুড ধরি, তাহলে আমরা করতাম না শুড হি হেল্প দ্য পুয়ার, আমরা ইন্টারোগেটিভ করতাম না, অর্থাৎ শুডটাকে আমরা আগে নিয়ে আসতাম। কিন্তু এগুলো তো সেমি মডেল ভার্বগুলো আমরা যদি আগে নিয়ে আসি, তাহলে আমার সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম, ইউজড হি ইউজ টু হি হেল্প দ্য পুয়ার, তাহলে বাক্যটা কিন্তু হয় না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু নাইছে, আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন অক্সিলারি ভার্ব যদি নিয়ে আসতে যাই, তাহলে আমরা কি আনবো, ডাস আনবো নাকি ডিড আনবো, এটাও একটা কনফিউজড, কারণ ইউজ টু তো পরিবর্তন হয়ে ইউজ টু হবে না, অর্থাৎ মডেল ভার্ব তো পরিবর্তন, এখানে ইউজ টু পরিবর্তন হতে ইউজ টু হবে না। সো এখানে মডেল ভার্ব এটাকে প্রেজেন্টে আছে না পাস্টে আছে, সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। ঠিক আছে? যেহেতু আমরা এখানে কোনো কিছুই বলতে পারতেছি না, আমাদেরকে আনসার ধরতে হবে এখানে। আর যেহেতু আমার এখানে উত্তর আসলে সরাসরি উত্তর নাই, তাহলে সেক্ষেত্রে আমরা নান অফ দিস দিলে কিন্তু আমার কিন্তু ভুল হবে না। ঠিক আছে? এখন আপনারা যদি এটাকে যদি পাস্ট টেন্স হিসাব করেন, মডেল ভার্ব হিসাব না করে যদি নরমালি যদি পাস্ট টেন্স হিসাব করেন, অর্থাৎ ইউজ টু এখানে মডেল ভার্ব না করে যদি নরমাল একটা ভার্ব হিসাব করেন, ঠিক আছে, তখন দেখেন তো এটা এখন পাস্ট ইনডেফিনিট হলো, তখন আপনাকে আবার কাউন্ট করতে হবে সেটা, তাহলে ডাস হবে না ডিড হবে। ঠিক আছে? তখন আমরা যদি করি, তাহলে ডিডেন্ট আসবে এখানে, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে ডিডেন্ট হি ইউজ টু হেল্প দ্য পুয়ার,
তখন আমাকে মানে যদি আমি এটাকে যদি পাস্ট ইনডেফিনিট হিসেবে যদি কাউন্ট করি তাহলে আমার উত্তর হবে কিন্তু সি নাম্বার। ঠিক আছে, উত্তর হবে সি নাম্বার। আর নর্মালি এটাকে যদি আমরা মডেল ভার্ব হিসেবে যদি কাউন্ট করি তাহলে সেখানে আমার উত্তর হবে নান অফ দিস, কারণ এটা কোনোভাবে কিন্তু নেগেটিভ করা যাচ্ছে না। ঠিক আছে, যদি নেগেটিভ করতে হয়, যদি এটাকে মডেল ভার্ব ধরি তাহলে আমাকে এইটা ইউজ টু করা যাবে না। আর যদি সেটাকে যদি নর্মালি পাস্ট ইনডেফিনিট ধরি তাহলে আমার কিন্তু সি নাম্বারটাই উত্তর। বুঝতে পারছেন এবার জটিলতা কোন জায়গায়? যেহেতু আমার একটা অপশন সি নাম্বারে দেওয়াই আছে এটাকে, তাহলে আমাকে তখন বুঝে নিতে হবে যে এখানে ইউজ টু শব্দটা মডেল ভার্ব হিসেবে আমরা জানলেও সেটা তখন আমরা সেটাকে পাস্ট ইনডেফিনিট হিসেবে কাউন্ট করতে হবে। মানে এই কোয়েশ্চেনটা যদিও বা একটা সিম্পল কোয়েশ্চেন কিন্তু জটিলতা আছে কিন্তু এখানে। আমি দুভাবে বললাম, যারা এটাকে ইউজ টু মডেল ভার্ব দেবে তারা কিন্তু নান অফ দিস দিবে, কারণ উত্তর পাবে না এখানে। আর যারা এটাকে পাস্ট ইনডেফিনিট হিসেবে কাউন্ট করবে তারা কিন্তু সি নাম্বার উত্তর ধরবে, এ নাম্বার তো হবেই না। ঠিক আছে, এ নাম্বার তো হবে না, কারণ এখানে ডাজেন্ট আছে, আবার ইউজ টু এখানে লিখছেন, হবে না। ঠিক আছে, সো জিনিসটা আমি দুইভাবেই ক্লিয়ার করলাম। এখন উত্তরটা হচ্ছে প্রশ্ন করতে এখন যেভাবে দিছে, আমি এটা যেখান থেকে তুলছি তারা উত্তর ধরছে কিন্তু সি নাম্বার, তারা কিন্তু নান অফ দিস দেয় নাই। ঠিক আছে, তারা উত্তর ধরছে সি নাম্বার। ক্লিয়ার? এই শীটটা আমি অনেকবার পড়াইছি। এই শীটটা আমি হিসাব যদি করি তাহলে আমি সেই 2009 সাল থেকে পড়াই আসতেছি। এই শীটগুলো আমি আজকে করিনি, আপনাদের জন্য করিনি, এটা আমি করছি ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, সো এটা 2009 সাল থেকে পড়াই আসতেছি, সো এটা আমার মোটামুটি উত্তরগুলো মনে আছে যে কোনটা কেন কিসের জন্য হয়েছে। ঠিক আছে, তারপর দেখি আমরা 36, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট। আমি তো ওই জিনিসটাই বুঝালাম এখন, আমি তো ওই জিনিসটা এতক্ষণ ধরে তো মানে বয়ান করলাম ওই জন্যই যে আপনি যদি এটাকে যদি মডেল ভার্ব হিসেবে যদি কাউন্ট করেন তাহলে আপনি উত্তর খুঁজে পাবেন। আপনি তাহলে ডাজেন্ট কিভাবে বসাবেন? মডেল ভার্বের জন্য তো আপনি তো ইন্টারোগেটিভ করার সময় তো আপনি তো ডাজেন্ট বসাতে পারেন না। তখন মডেল ভার্বটাকে আমরা আগে নিয়ে আসি। যেমন আপনি এখানে শুট বসালে শুটটাকে আগে নিয়ে আসি, ক্যান বসালে ক্যান আগে আনবো। ঠিক আছে, যেমন ধরেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা যদি ইন্টারোগেটিভ করি আমরা কি করব? আমরা করি না ক্যান আই ডু দ্য ওয়ার্ক। তাহলে মডেল ভার্বটাকে আমরা আগে নিয়ে আসি। এখন আপনি এটাকে যদি মডেল ভার্ব হিসেবে যদি কাউন্ট করেন, এই ইউজ টুটাকে যে মডেল ভার্ব হিসেবে কাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মডেল ভার্ব হিসেবে তো নিয়ম অনুযায়ী ইউজ টুটা আগে আসার কথা। এখন মডেল ভার্বের জন্য তো আমরা তো অক্সিলারি তো ডু ডাজ ডিড তো বসাই না। বুঝতে পারছেন? এখন আমি এটা বললাম, যারা মডেল ভার্ব হিসেবে তারা কিন্তু উত্তর পাবেন নান অফ দিস দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার যেহেতু অপশন এখানে একটা দেওয়া আছে, এখানে ইউজ টু কে যদি পাস্ট ইনডেফিনিট হিসেবে যদি মেন ভার্ব হিসেবে ধরেন, ইউজ টু কে যদি মেন ভার্ব হিসেবে ধরেন, সেই অনুযায়ী কিন্তু সি নাম্বারটা উত্তর হয়। এবং আমি তো বললাম আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছি তারা কিন্তু উত্তর হিসেবে কিন্তু সি নাম্বার ধরছে। কেন? তারা এটাকে কিন্তু পাস্ট হিসেবে কিন্তু কাউন্ট করছে, মডেল ভার্ব হিসেবে কিন্তু না। বুঝতে পারছি? আমি তো আপনাকে আমি তো দুভাবেই ব্যাখ্যা করছি যে কোনটা কিভাবে ধরলে কে কোনটা উত্তর দিতে পারে। ঠিক আছে, আপনি এটাও দিতে পারেন এটাও দিতে পারেন, সমস্যা নেই। মডেল ভার্ব হিসেবে কাউন্ট করলে ডি দিবেন, নান অফ দিস। ঠিক আছে, আর যদি পাঁচটি হিসেবে ধরেন তাহলে এখানে সি নাম্বার দিবেন উত্তর। বুঝতে পারছেন? এখানে মডাল ভার্বের জন্য কখনো কিন্তু অক্সিলারি ডু ডাজ আমরা বসাই না, কখনোই বসাই না। ঠিক আছে, তারপর আসেন 36 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স, হি ইজ আ ইয়াং ম্যান এন্ড ওয়ার্কস হার্ড। তাহলে সিম্পল সেন্টেন্স করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো কোন জায়গায় আমাদের মানে ফ্রেজ তৈরি হয়েছে। তাহলে 36 হচ্ছে কি 36 এর কোন জায়গায় আছে? তাহলে অপশন এতে আছে হি ইজ ইয়াং ম্যান হার্ড ওয়ার্কিং, নাকি হি ইজ ইয়াং ম্যান অফ আ কোয়ালিটি অফ হার্ড ওয়ার্ক, নাকি হি ইজ আ ইয়াং ম্যান ডুইং ওয়ার্ক হার্ড, নাকি হি ইজ আ হার্ড ওয়ার্কিং ইয়াং ম্যান। এখানে দেখেন এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, তাহলে হি ইজ ইয়াং ম্যান হার্ড ওয়ার্ক এগুলো হবে না, এখানে ডি নাম্বারটা হচ্ছে। এখানে যদি বা কোনো সবগুলাই সিম্পল সেন্টেন্স তৈরি করছে কিন্তু আসলে সবগুলো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু ফলো করে নাই, তার মানে নর্মালি বলতে পারি হি ইজ আ হার্ড ওয়ার্কিং ইয়াং ম্যান, নর্মালি সেন্টেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে উড, would you please tell me the shortest way to the station? The sentence expresses, কি এক্সপ্রেস করছে? 37, অর্থাৎ 37 এখানে কি আছে? an order and equality, আর রিকোয়েস্ট নাকি নান? আপনারা বলছেন সি নাম্বার, 37 হচ্ছে সি। হ্যাঁ, রিকোয়েস্টই করছে, কারণ আমরা যখন উড যখন বাক্যের শুরুতে বসে তখন সাধারণত কোনো কিছু মানে অনুরোধ করা বোঝায়, যেমন উড ইউ মাইন্ড, উড ইউ প্লিজ। ঠিক আছে, তারপর হচ্ছে উড লাইক, এভাবে যখন বলি তখন সাধারণত আমরা কাউকে কোনো কিছু অনুরোধ করি, তাহলে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট হবে। তাহলে আই হ্যাভ টু গো আউট নাও, তার দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যান অর্ডার, অ্যান এনকোয়ারি, নাকি রিকোয়েস্ট, নাকি অব্লিগেশন। 38 এর কি?
I have to go out now, তাহলে আমাকে এখনই বাইরে যেতে হবে। তাহলে যেহেতু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই জিনিসগুলো বসায় হচ্ছে আমরা কার পরিবর্তে, আমরা এগুলো বসায় হচ্ছে মাস্টের পরিবর্তে। ঠিক আছে, এগুলো বসায় মাস্টের পরিবর্তে। মাস্ট মানে হচ্ছে অব্লিগেশন, মানে অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে। তো এখানে অবশ্যই আমরা কি করতে হবে, অব্লিগেশন বসাইতে হবে। ঠিক আছে, যেটা অবশ্যই করতে হবে সেটা অবশ্যই অব্লিগেশন হবে, বাধ্যবাধকতা বোঝায়। তা হচ্ছে দেয়ার ওয়াজ নাথিং টু ডু, মেক ইট ইন্টারোগেটিভ 39, মেক ইট 29 কেন লিখলাম 39, তাহলে 39 কি হবে, তাহলে দেয়ার ইজ নাথিং টু ডু, তাহলে ইন্টারোগেটিভ কি হবে, তাহলে 39 এর হবে কি, তাহলে যেহেতু দেয়ার ওয়াজ আছে, তাহলে দেয়ার ওয়াজ থাকলে তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে যেহেতু টু বি ভার্ব কোয়েশ্চেন, তো আমাকে টু বি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, অক্সিলারি আগে নিয়ে আসতে হবে। তাহলে ওয়াজ দেয়ার, নাথিং থাকলে আমরা কি করি, নাথিং থাকলে আমরা এনিথিং করি, তাহলে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। ঠিক আছে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, তখন দেখেন এটা ইন্টারোগেটিভ ছিল, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ ছিল, সেটাকে তখন আমরা অ্যাফার্মেটিভ করতে হচ্ছে ট্রান্সফরমেশনের নিয়মে। তাহলে হবে কি, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু হবে উত্তর। বুঝতে পারছেন? অনেকে মানে আপনাদের যারা এই ক্লাস করেন বা যারা এই ক্লাস করেন না কেন, আপনারা যদি অনেকেই যদি রেসপন্স করেন, তখন আসলে বোঝা যায় মানে আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায়। দেখা যাচ্ছে একজন, যেমন আমি এই কোয়েশ্চেনটার কথা যদি বলি 39 এর কোয়েশ্চেনটা, একজন রেসপন্স করছেন, তার মানে আমি ধরে নিচ্ছি উনি পারছেন, বাকিগুলো তাহলে কিছুই পারতেছে না বা বাকিগুলো করেন না এরকম। যখন মানে অনেকগুলা রেসপন্স আসবে, কেউ না কেউ হয়তো বা বি বলবে, কেউ না কেউ হয়তো বা সি বলবে, কেউ না কেউ হয়তো বা ডি বলবে, কারণ এক একজন তো এক একভাবে কিন্তু বুঝতে পারে, স্বাভাবিক। তখন দেখা যাচ্ছে আমার বোঝানোটা কিন্তু তখন আমি মানে তখন আমি বুঝতে পারবো যে ভুলটা আসলে কোন জায়গায়, আপনারা মানে ভুলটা কোন জায়গায়। এখন দেখা যাচ্ছে একজন রেসপন্স করছেন, আমি আমার মতো করে আমি ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে, আর আমি সবসময় চাই হচ্ছে আপনারা মানে যারা কোশ্চেন তারা অন্তর রেসপন্স করেন যে যেভাবে কোশ্চেন। ঠিক আছে, আর বুঝি না আসলে ক্লাসগুলা মানে মানে কি আপনাদের জন্য কি সুইটেবল হয় না, নাকি আপনারা আপনাদের জন্য কোনো ধরনের মানে সেটা কি মানে আপনাদের জন্য কি ভালো হচ্ছে না ক্লাসগুলো, এমনও বুঝি না আসলে। ঠিক আছে, নাকি সবাই আপলোড ক্লাসের জন্য বসে থাকে, এটাই বুঝিনি আমি আসলে। দেখেন, কারণ এই জিনিসগুলো যদি মানে বুঝতে পারেন, আপনার যে কোনো গ্রামারের যে কোনো বইয়ের আপনি গ্রামার করতে যাবেন, তখন আপনার কিন্তু অনেকখানি ইজি লাগবে। আর পরীক্ষার হলে কিন্তু দেখবেন কোনো না কোনো পরীক্ষা আপনি কোয়েশ্চেন কমন পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আপনি কোনো না কোনো কোয়েশ্চেন, একদম হুবহু কোয়েশ্চেন না পেলে আপনি স্ট্রাকচার, অন্তত আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবে কিন্তু আপনি কিন্তু যদি বুঝতে পারেন, আপনি খুব দ্রুত আনসারগুলো ধরতে পারেন, তখন আর কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ আনহ্যাপি, তাহলে মেক ইট কমপ্লেক্স, তাহলে আমরা করছিলাম ট্রান্সফরমেশন 2 নাম্বার রুলসে করছিলাম, সেটা হচ্ছে কি, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কোন 2 নাম্বার রুলসে করছিলাম বিপরীত ধারণা বুঝালে, সেখানে বলছিলাম সিম্পলে ইন স্পাইট অফ ডেসপাইট থাকলে কমপ্লেক্স করার সময় দো অল দো ইভেন দো বসে, দো অল দো বসে বলছিলাম। তাহলে এই রুলসটা যদি আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন, যেহেতু ইন স্পাইট অফ আছে সিম্পলে, সো কমপ্লেক্স করার সময় দো অল দো বসে, তাহলে যেখানে দো অল দো আছে সেটাই আনসার, বাকিগুলো তো দো অল দো নাই, সেগুলো আনসার হবে না। যদি কম্পাউন্ড বলতো তাহলে আমরা লিখতাম কি, তখন আমরা লিখতাম হচ্ছে এ নাম্বার উত্তর, হি ইজ পোর বাট হ্যাপি, এভাবে করতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে 40-এর আনসার হবে ডি। তাহলে দেখেন আমি যেভাবে আপনাকে বুঝাই মানে ক্লাসে যেভাবে বুঝাইছিলাম প্লাস হচ্ছে এখন যেভাবে বলতেছি, এগুলো করার সময় দেখবেন আপনারা মানে খুব সহজে আনসারগুলো করতে পারবেন। তাহলে দ্য ট্রুথ ইজ হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে ফাইন্ড আউট ইটস সিম্পল ফর্ম, তাহলে এটা সিম্পল ফর্ম বের করতে বলছে 41-এর। তাহলে দ্য ট্রুথ ইজ হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে সত্য যে সে কি ছিল, মানে কি অনুপস্থিত ছিল। তাহলে 41-এর কি হবে, না এখানে একটা ভুল হয়েছে, ডি নাম্বার হবে না, 41-এর ডি নাম্বার হবে না। ঠিক আছে, 41-এর ডি হবে না, কেন জানেন? কারণ এখানে এখানে বলছে সত্য যে সে কি ছিল, সে অনুপস্থিত ছিল বা সে মানে হ্যাঁ অনুপস্থিত ছিল। তাহলে এখানে আমরা যদি বলি তাহলে টু টেল হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে টেল শব্দটা তো আসবে না। ঠিক আছে, তাহলে টু টেল দ্য ট্রুথ হি ওয়াজ অ্যাবসেন্ট, দরকার নেই তো। আমার এখানে যদি বলি টু বি আ ট্রুথ হি ওয়াজ অ্যাবসেন্ট, বাক্যটা কিন্তু ক্লিয়ার সিম্পল হয়ে গেল। এখানে টু টেল আরেকটা ভার্ব আনার কোনো আরেকটা মানে টেল আনার দরকার নেই, যেহেতু আমার এখানে কোনো ভার্ব নেই, সেখানে আমরা বি ভার্ব দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে, সেখানে বি নাম্বারটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, ডি নাম্বার নয়, কিন্তু এখানে টেল বসবে না। তারপর হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, তাহলে বলছে কি আই স দ্যাট, তাহলে সিম্পল সেন্টেন্স কোনটা সিম্পল সেটা বের করতে হবে। তাহলে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, অর্থাৎ 42 যদি বলি, ঠিক আছে।
তারপর বলছে বি নাম্বার, তাহলে বি নাম্বারই হবে, যেহেতু আপনারা বলতেছেন বি নাম্বার, সো বি নাম্বারে উত্তর ধরতে হবে। দেখেন এখানে দ্যাট আছে, সো হবে না, হোয়েন আছে তাও হবে না, হু আছে তাও হবে না, তাহলে কনজাংশন যেহেতু আছে বাদ তিনটাই, এটাই উত্তর, বি নাম্বার উত্তর, এটাতে কোনো কনজাংশন নাই। আচ্ছা, নেগেটিভ ফর্ম অফ ম্যান ইজ মর্টাল, এটা তো আমার শীটের এই মানে কি এক্সারসাইজ শীটের এক্সারসাইজের প্রথমে করাইছি এটা আপনাদেরকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে, তাহলে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট কি, এই যে অনেকেই কিন্তু এটা, হ্যাঁ অনেকেই কিন্তু দেখেন এই যে 43, এখন 43 আপনি যদি বলেন ম্যান ইজ নট মর্টাল, তাহলে বাক্য কি নেগেটিভ হয় নাই? বাক্যটা কি নেগেটিভ হয় নাই? আমাকে বলেন, নেগেটিভ হয়েছে তো, বাক্যটা তো নেগেটিভ হয়েছে, যেহেতু আমার এখানে কি আছে সাবজেক্ট প্লাস নট আছে, নেগেটিভ হয়েছে তো, কিন্তু এটা হচ্ছে কনভার্সনের নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে ম্যান ইজ ইমর্টাল, এটা কিন্তু ট্রান্সফরমেশনের নিয়মের নেগেটিভ, আর এটা হচ্ছে কনভার্সনের নিয়মে নেগেটিভ। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্সনের নিয়মে নেগেটিভ। এখন প্রশ্নকর্তা যদি এখানে যদি কি দিত, প্রশ্নকর্তা যদি এখানে যেমন ধরেন এই ইম দেয় নাই, এখানে এটা দেয় নাই, ঠিক আছে, ম্যান ইজ নট মর্টাল এভাবে দিছে, না এটা তো একই হয়ে যাচ্ছে, সো আমার ইমটা থাকুক। আবার এখানে দেখেন ম্যান ইজ ইমর্টাল দিছে, যাই হোক, অর্থাৎ যদি দেখেন যে কনভার্সন আছে, ট্রান্সফরমেশন নিয়মও নেগেটিভ আছে, তাহলে আমাকে ট্রান্সফরমেশন নিয়মে কাউন্ট করতে হবে। যদি ট্রান্সফরমেশন নিয়মে যদি না দেয়, তখন আপনি কাউন্ট করবেন হচ্ছে কিসের, তখন আপনি কাউন্ট করবেন হচ্ছে কনভার্সন নিয়মে, বুঝতে পারছেন? যেহেতু এখানে দুটোই আছে, আমার এখানে উত্তর ধরতে হবে সি। 44, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, ইম্পারেটিভ মানে কি, ভার্ব দিয়ে শুরু হবে, এই জিনিসটা মাথায় রাখলে দ্রুত বের করতে পারবেন। তাহলে ইম্পারেটিভ মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে, নরমালি ভার্ব দিয়ে, তাহলে স্ট্যান্ড আপ হবে, অন্য কিছু আসবে না, যেহেতু আমার এখানে শুধুমাত্র কি শুধু ভার্ব দিয়ে শুরু হয়, সেখানে বাকিগুলোতে ভার্ব সাবজেক্ট আছে, তো হবে না। তাহলে 44 হচ্ছে কি, 44 এর হচ্ছে আমরা সি করব। তারপর হচ্ছে 45 হচ্ছে হুইচ ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এখন আগের মতোই কনজাংশন খুঁজেন, কোন জায়গায় কম্পাউন্ডে কনজাংশন আছে, এই জায়গায় ওয়িং টু আছে, তার মানে এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে, সো এটা বাদ। অ্যাজ অ্যাজ আছে, এখানে দো আছে, তাহলে এগুলো বাদ, এখানে হবে বাট হবে, তাহলে আই এম উইক বাট আই ক্যান ওয়াক, অর্থাৎ বৈপরীত্য মানে হচ্ছে ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নাম্বার স্ট্রাকচার, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কি তাহলে আই দ্য কারেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম অফ আই ক্যান পাস দ্য এক্সামিনেশন, তাহলে আই ক্যান পাস, যেহেতু ক্যান আছে, ঠিক আছে, তাহলে 46 এর কত হবে, তাহলে আই ক্যান পাস দ্য এক্সামিনেশন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলছে কিন্তু, সো অনেকেই কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু মানে বুঝবে না, না বুঝলে নেগেটিভ ইন্টারোগেটিভ না বুঝলে তারা কি করবে জানেন, তারা বি নাম্বার আনসার করবেন, ক্যান আই পাস দ্য এক্সামিনেশন এভাবে উত্তর করবেন। কিন্তু ট্রান্সফরমেশনের নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, সেটাকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এই যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখছেন, দেখেন অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা যেটা করতে হবে, এগুলো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে এখানে করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ করতে হবে, আর এটা যদি কি হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে এখানে করতে হবে আপনাকে ইন্টারোগেটিভ সময় সেটা করতে হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, বুঝতে পারছেন? এগুলো ট্রান্সফরমেশনের নিয়মে কিন্তু বলা আছে সবকিছু। তাহলে এখানে আমরা কি করবো, এখানে আনসার করবো আমরা এ নাম্বার, বি নাম্বার নয়। তাহলে 47 যদি দেখি, 47 হচ্ছে কি, আই ওয়ান্ট টু গো টু চিটাগাং, আই ওয়ান্ট টু গো টু চিটাগাং, তাহলে ইজ আ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নান অফ দিস, তাহলে 47 কি হবে, 47 এ বলতেছে এ হবে, কারণ এখানে কি আছে, এখানে একটাই মাত্র সাবজেক্ট আছে, একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে যেহেতু একটাই মাত্র ক্লজ আছে, সো সিম্পল সেন্টেন্স এ হবে, অন্য কিছু হবে না। তারপর দেখেন চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা, 48, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের কি কি লাগবে বলছে, একটা WH ওয়ার্ড লাগবে, অর্থাৎ ইন্টারোগেটিভ তো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা টু বি ভার্ব কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন বা ইনফরমেটিভ কোয়েশ্চেন। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমার অপশনে কি দেওয়া আছে, অপশন আমার এখানে ইন্টারোগেটিভই দেওয়া আছে, মানে WH ওয়ার্ডই দেওয়া আছে, সো WH ওয়ার্ডের স্ট্রাকচার ফিল আপ করতে হবে, তাহলে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে এখানে দেখেন হোয়ার ফর্ম আছে, এটা বাদ, হোয়ার ইউ আছে, অক্সিলারি নাই, তাহলে এটাই হচ্ছে উত্তর, সি নাম্বার হচ্ছে উত্তর, হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটাই হচ্ছে উত্তর। তারপর হচ্ছে দ্য সেন্টেন্স উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি, তাহলে এটা কোন ধরনের, 49 এটা কোন ধরনের,
আচ্ছা, জান্নাতুল নাইম, আপনি এই 37 নাম্বার সেন্টেন্সটা দেখেন, 37 নাম্বার মানে কোয়েশ্চেনটা দেখেন। উড ইউ প্লিজ টেল মি দ্য শর্টেস্ট ওয়ে টু দ্য স্টেশন। এখানে কেন রিকোয়েস্ট বলছিলেন? এখানে কেন রিকোয়েস্ট বলছিলেন? এখানে তো নাম দিতে পারতেন আপনি তাইলে। যদি এখানে যদি ডব্লিউএস কোয়েশ্চেন আছে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন যদি আপনি কাউন্ট, তখন কিন্তু ইন্টারোগেটিভ কিন্তু কাউন্ট করেন, তখন কিন্তু ইম্পারেটিভ হিসেবে আপনি রিকোয়েস্ট বলছিলেন। ঠিক আছে, বাক্যটা কিন্তু আপনি ইম্পারেটিভ হিসেবে রিকোয়েস্ট বলছিলেন। তাহলে সেম জিনিসটা তো এখানে আছে। উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি। তার মানে এখানে কি করছে? এখানে কারো কাছ থেকে সে কি করছে? সে অর্থ ধার চাইছে, তার মানে কারো কাছে সে অনুরোধ করছে। তার মানে আমরা একটু আগে কি শিখছিলাম? একটু আগে আমরা শিখছিলাম না, ওই যে প্লিজ দিয়ে একটা বাক্য করছিলাম না, কোথায় জানি বাক্যটা, এখন আর খুঁজে পাবো না। কত নাম্বার জানি করছিলাম একটা, ওই যে এক্সকিউজ মি দিয়ে করছিলাম, এই যে এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স 26 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও সেখানে এক্সকিউজ মি থাকার কারণে বলছিলাম, ইন্টারোগেটিভ হওয়া সত্ত্বেও যদি সেখানে যদি কি থাকে, সেখানে যদি আপনার যদি প্লিজ, এক্সকিউজ মি, কাইন্ডলি এই শব্দগুলো যদি ব্যবহার হয়, তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ হিসেবে কাউন্ট করব বলছিলাম। তাহলে সেম ভাবে আমরা 37 ইম্পারেটিভ হিসেবে আমরা রিকোয়েস্ট বলছিলাম। এখানে সেম 49 নম্বরে কি হবে? উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সই। এটা অপটেটিভ না, আবার ভুল করতেছেন আপনি অনেক ভাই, আপনি আবার ভুল করছেন, অপটেটিভ না, ইম্পারেটিভ। প্রার্থনা বা ইচ্ছা বুঝালে অপটেটিভ হয়। যেমন মে মে ইউ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং, ঠিক আছে? অর্থাৎ মে মে তারপর যেমন মে আল্লাহ কি বলে, এটার নাম কি, প্রসপার ইন লাইফ। তারপরে হচ্ছে ধরেন আপনার আছে কি, ঠিক আছে, এখানে হচ্ছে উড ইউ প্লিজ, যেহেতু আসছে মানে কারো কাছে কোনো কিছু অনুরোধ করা, অনুরোধ করাটা মানে হচ্ছে ইম্পারেটিভ। ঠিক আছে, অর্থাৎ রিকোয়েস্ট মানে হচ্ছে ইম্পারেটিভ, অন্য কিছু অপটেটিভ হবে না। অপটেটিভ হচ্ছে শুধুমাত্র প্রার্থনা বা ইচ্ছা বোঝালে। ঠিক আছে, তারপরে হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স সেন্টেন্স। সরাসরি এই রুলসটা আমি এক্সারসাইজ করার সময় আপনাদেরকে করাইছিলাম। হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স করতে হবে। এটা মেবি করাইছিলাম কত নাম্বারে? 5 নাম্বার এক্সারসাইজে করাইছি মেবি। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 5 নাম্বার রুলসে করাইছিলাম। 5 নাম্বার এই যে 2.2, সিম্পলে যদি 2.2 থাকে, কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট বসে, আর কম্পাউন্ডে বেরি ডট ডট এন্ড যা যা বসে আর কি, বেরি ডট ডট এন্ড সাবজেক্ট প্লাস যা যা বসে। তাহলে আমরা করছিলাম হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে আমরা করবো কিভাবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে টু এর জায়গায় সো, এই টু এর জায়গায় দ্যাট, আর পরে এই ওয়াকের জন্য আমরা কি করবো? ওয়াকের জন্য আমরা সরাসরি একটা ক্লজ করব, যেহেতু আমার কমপ্লেক্সের দুটো ক্লজ লাগবে। আর কম্পাউন্ডে করছিলাম হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক, তাহলে সেম জিনিসটা এখানেই আছে। তাহলে হচ্ছে কি হি ইজ, তাহলে এখন বলছে কি কমপ্লেক্স করতে, যেহেতু কমপ্লেক্স বলছে তাহলে কি করতে হবে? সো দ্যাট খুঁজতে হবে, সো ডট ডট দ্যাট খুঁজতে হবে। তাহলে আনসার আছে কি? আনসার আছে বি তে। ঠিক আছে, 50 হবে কি? 50 হবে বি। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। বুঝতে পারছেন? আচ্ছা, আরো 50টা বাকি আছে আমাদের, আরো 50টা আছে। তাহলে আসেন দ্রুত করে ফেলি, কি বলেন? দেখেন 51 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট কনভার্সন অফ সেন্টেন্স দ্য নিউজ ওয়াজ ভেরি মাচ শকিং টু হার ইনটু এক্সক্লামেটরি। তাহলে এখানে এক্সক্লামেটরি করতে হবে। তাহলে আমি আগেই বলছিলাম, সেটা হচ্ছে কি কি দেখবেন? এক্সক্লামেটরি করতে বলে কি সেটা অ্যাসার্টিভ কি দেখবেন? অ্যাসার্টিভ আপনারা দেখবেন হচ্ছে এ অথবা এন আছে কিনা। যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ দিয়ে করবেন। তাহলে হাউ দিয়ে যেহেতু করতে হবে, এ এন, তাহলে হোয়াট বাট, তাহলে হাউ শকিং দ্য নিউজ ওয়াজ টু হার। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন, এখানে কি হবে? 51 নম্বর হবে, 51 নম্বরে বি নাম্বার হচ্ছে উত্তর। এখানে হাউ ওয়াজ এখানে আসবে না, ভার্ব শেষের দিকে থাকে সাধারণত। তাহলে বি নাম্বার হচ্ছে উত্তর। চুজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ দ্য সিম্পল সেন্টেন্স। তাহলে আগের মতো আবার খুঁজতে দেখেন কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আই ফলো মাই ফাদার্স এক্সাম্পল। তাহলে যেহেতু এটা সিম্পল আছে, কমপ্লেক্স করতে হলে আমাকে কি খুঁজতে হবে? কনজাংশন খুঁজতে হবে। তাহলে কোন জায়গায় সাবঅর্ডিনেট কনজাংশন আছে দেখেন, 52। তাহলে 52 এর দেখেন এখানে হুইচ পাইছি, তাহলে হুইচ যেহেতু পাইছি, আমরা এখানে উত্তর ধরলাম এটাকে। তাহলে মাই ফাদার নট অনলি মেড অ্যান এক্সাম্পল, বাট এটা না, এটা হবে না। তারপরে এখানে মাই ফাদার, এটা হবে না, কনজাংশন নাই। এখানে দেখেন মাই ফাদার উড রাদার দ্যাট আছে, তাহলে উড রাদার দ্যাট হচ্ছে মডাল ভার্ব, সো এটা হবে না। তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখি আবার, আই ফলো দ্য এক্সাম্পল হুইচ ওয়াজ সেট বাই মাই ফাদার। ঠিক আছে, এখানে এখানে আপনি এখন বলতে পারেন যে হুইচের পরে সরাসরি ভার্ব কেন আসলো? আপনি তো একটু আগে বলছিলেন
যে মানে এমবেডেড কোয়েশ্চেন হিসেবে আপনার WHO এর পরে ভার্ব আসবে না হু ব্যতীত, এখানে ওয়াজ কেন আসলো? কিন্তু দেখেন বাক্যটা কিন্তু কি করছে, প্যাসিভ করছে এখানে, এখানে কিন্তু অ্যাক্টিভ করে, এখানে কিন্তু প্যাসিভ করছে, সেজন্য আমরা সরাসরি এখানে সাবজেক্ট আসলে উজ্জ্বল রাখছে এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে সাবজেক্ট মানে হচ্ছে এখানে ইট একটা সাবজেক্ট উজ্জ্বল আছে এখানে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট যদি একই মানে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সাবজেক্ট যদি একই থাকে তখন আমরা সেটাকে রিলেটিভ প্রনাউন হিসেবে আসলে লিখি। যেমন দেখেন তো আমরা করছিলাম কিনা, মানে ইট ইজ আই হু এম রেসপন্সিবল, সেখানে কিন্তু আমরা হু এর পরে কিন্তু কোনো ভার্ব কিন্তু লিখি নাই, কোনো সাবজেক্ট কিন্তু লিখি নাই। তাহলে এখানে দেখেন আই ফলো দ্য এক্সাম্পল, এখানে এই হুইচটা কিন্তু রিলেটিভ প্রনাউন হিসেবে বলছে, সেজন্য আমাকে আর এক্সট্রা করে ইট বসানোর দরকার নেই, মানে এক্সট্রা করে একটা প্রনাউন বসানোর দরকার নেই, যেটা আমরা ক্লিপস টেফেলে পড়ছিলাম যে মানে কি যে রিডিউস অফ প্রনাউন হিসেবে আমরা পড়ছিলাম, ঠিক আছে, বা আননেসেসারি প্রনাউন হিসেবে আমরা দেখছিলাম জিনিসগুলো। বাক্যের মধ্যে আমার দরকার নেই, যেহেতু আমার আগের একটা নাউন আছে, নাউনকে ইন্ডিকেট করতেছে এই হুইচ একটা রিলেটিভ প্রনাউন, সেহেতু আমার আর এক্সট্রা করে প্রনাউন বসানোর দরকার নেই। তাহলে সেই জন্য এখানে কি দেয়, এখানে অপশনে কিন্তু প্রনাউন অর্থাৎ সেই ইটটা ব্যবহার না করার কারণে আমরা সরাসরি ভার্ব চলে আসছে। বুঝতে পারছেন? আবার মানে কোয়েশ্চেন আপনাদের যদি বা তৈরি হয় না, আমি তৈরি করে দিচ্ছি, আমি সলিউশন দিচ্ছি, ঠিক আছে? তারপর আসে মানে এগুলো সাধারণত আপনারা মানে অনেক সময় মানে অনেকে যারা চিন্তা করবে তারা কিন্তু এই ধরনের কিন্তু সমস্যা পড়বে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে হি ডাইড ইন দ্য 53 তে আসে, হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন, 53। তো দ্য সিম্পল ফর্ম অফ দিস কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে সিম্পল মানে হচ্ছে যেখানে কনজাংশন থাকবে না সেটাই বুঝবেন। তাহলে কনজাংশন নাই কোন কোন জায়গায় দেখেন, ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমার আজকে ইন্টারনেট বেশি ডিস্টার্ব করতেছে সন্ধ্যা থেকে, আসলে পিং বেড়ে গেছে তো, যে কারণে মাঝে মধ্যে লাইন ছেড়ে দিচ্ছে দেখেন। তাহলে 53 বলতেছেন আপনারা ডি, তাহলে হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, এটাই উত্তর, বাকিগুলো হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এ নাম্বার, বাকিগুলো তো বুঝলাম, আচ্ছা এখানে বুঝলাম যে বাকিগুলো হবে না, এ নাম্বার হয় না এখানে জানেন, হি ডাইড ইন হিজ ভিলেজ, তাহলে এখানে হি ওয়াজ বর্ন যেহেতু আছে, তার মানে সে তার যেখানে জন্ম সেটা তার নেটিভ প্লেস, তাহলে নেটিভ প্লেসটা আমাকে এখানে নেটিভ ভিলেজ যেহেতু আছে। আর যদি এটা না থাকতো, ডি নাম্বার যদি অপশন না থাকতো, তাহলে আমরা এ নাম্বার উত্তর ধরতাম। তারপর আসি 54 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এটা আমরা করে আসছি কারেক্ট নেগেটিভ ফর্ম। তাহলে এভরি অল বা এভরি থাকলে সেখানে কি হতো, দেয়ার ইজ নো দিয়ে করতে হয়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে ডি নাম্বারটা উত্তর, 54 এর ডি নাম্বার উত্তর, ঠিক আছে? 55 হচ্ছে কি, 55 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ইউ ক্যানট বাট ডু ইট, তাহলে ওই আমাদের আগের মধ্যে ক্যানট বাট আমরা কখন বসাই নেগেটিভে, যখন আমার বাক্যের মধ্যে মাস্ট থাকে, যখন আমার বাক্যের মধ্যে মাস্ট থাকবে তখনই আমরা ক্যানট বাট বসাই বা ক্যানট হেল্প বসাই, তাহলে ডি নাম্বারটা হচ্ছে উত্তর। দেখেন আবার রুলস দেখে জানলে আপনার দ্রুত আনসার গুলা করতে পারবেন। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে 56, এখন আরো সহজ হবে, কমপ্লেক্স সেন্টেন্স বের করতে বলছে কোনটা, তাহলে টেল মি দ্য ট্রুথ, আই এম শিওর অফ হিজ সাকসেস, মেনি ফুডস আর পয়জন, দ্য ল্যাটার প্রুভস দ্যাট হি ইজ অনেস্ট, ডি নাম্বার হচ্ছে উত্তর, ঠিক আছে? 40টা জন আবার হয় 50 শেষ করতে, নাহলে 100 শেষ করতে, 40টা জন আবার আমার আরেকদিন নিতে হবে। পরের গুলো এত কঠিন না, পরের গুলো এখন যেভাবে করতে ওভাবে করলে শেষ হয়ে যাবে, খুব কঠিন না, মানে আমি যদি ব্যাখ্যা যদি একদম এক্সপ্রেসিভ সবগুলো ব্যাখ্যা না করলে তাহলে সমস্যা তাড়াতাড়ি হবে। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড সেন্টেন্স কন্টেইন আর রিলেটিভ কনজাংশন, তাহলে নিচের কোন কম্পাউন্ড সেন্টেন্সে কি করেছে, সেন্টেন্স কন্টেইন আর রিলেটিভ কনজাংশন হিসেবে মানে রিলেটিভ কনজাংশন আছে নিচের কোনটাতে, তাহলে 57 এর বলতেছেন সি, তাহলে আই এম অ্যানয়েড, তাহলে এখানে যেহেতু কোনো কনজাংশন নেই সেটা বাদ, সিরাজ অ্যাজ ওয়েল এস এগুলো কনজাংশন না। তারপর হচ্ছে হি ওয়াজ সিনসিয়ার এন্ড এ এন্ড সো আছে এটা, ঠিক আছে গেইন, তাহলে এটা হচ্ছে উত্তর, এগুলো না, তাহলে সি নাম্বার হচ্ছে উত্তর, বা এগুলো কনজাংশন নাই। তারপর হচ্ছে কনজাংশন আছে মানে এগুলো কোঅর্ডিনেট কনজাংশন না। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, এখন কিন্তু দ্রুত বের করতে পারবেন। 58, তাহলে এখানে অর আছে, তাহলে কম্পাউন্ড অর আছে, কম্পাউন্ড অর আছে, কম্পাউন্ড, তাহলে এখানে একমাত্র ইফ দিয়ে আছে, সেটা হচ্ছে কি কমপ্লেক্স, তাহলে ইফ হি হেল্পস আস উই শ্যাল উইন। 59 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট কম্পাউন্ড ফর্ম অফ দ্য সেন্টেন্স, অ্যাজ হি ফেল্ট, তাহলে কম্পাউন্ড যেহেতু বলছে তাহলে অ্যাজ হি ফেল্ট আ গ্রেট লাভ
for them he blessed them from heart. তাহলে 59 এ কি হবে? 59 এ বলতেছেন সি। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে হি ফেল্ট আ গ্রেট লাভ এন্ড ব্লেসড, এটা হবে না। তাহলে হি ফেল্ট গ্রেট লাভ, হি ফেল্ট, এখানে পসিবল কি হি ফেল্ট আ গ্রেট লাভ, হ্যাঁ এখানে এই নাই, বাদ। তারপর হচ্ছে হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম এন্ড ব্লেসড দেম ফ্রম হার্ট, এটা হতে পারে। হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম এন্ড ব্লেসড ফ্রম হার্ট, হবে না। ঠিক আছে, এখানে সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, সো এটা বাদ। তারপর আমরা সি নাম্বারটা হচ্ছে উত্তর। 60 which of the following is a superlative sentence, এতক্ষণে ডিগ্রি কম্পারিজন একটা আছে। 60 কোনটা সুপারলেটিভ সেন্টেন্স? তাহলে সুপারলেটিভ মানে কি, দি প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে। তাহলে যে জায়গায় দি প্লাস সুপারলেটিভ ফর্ম আছে বা ওয়ান অফ দ্য আছে সেটা খুঁজবেন, তাহলে ডি নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বাকিগুলোতে সুপারলেটিভ ফর্ম নাই। তাহলে আপনারা মোটামুটি ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আর বাকি যে 40টা আছে সেগুলো আমি পরের ক্লাসে দিব, মানে পরে আরেকদিন, কালকে হবে না, কালকে আমার একটু মানে কাজ আছে। সো পরশু হয়তো বা নিব, পরশু আমি আপনাদেরকে জানাবো যে পরশু ক্লাস কখন, মানে পরশু ক্লাস হবে কিনা সেটা আমি আগে বলে দেবো। ঠিক আছে, সো হইলে আমি ট্রান্সফরমেশন এই 40 বাকি 40টাই করাবো। আর এর মধ্যে যদি আপনাদের যদি 60টার মধ্যে কোনো সমস্যা থাকে, কোনো যদি কোয়েশ্চেন যদি আপনাদের যদি তৈরি হয় যে কেন এটা হইলো কেন এটা হইলো না, সেগুলো আগামী ক্লাসে আমাকে বলিয়েন। আপনারা আবার জিনিসটা করেন, 60টা আবার একটু দেখবেন, যেগুলো করাইছি বুঝাইছি, কনফিউশন থাকলে সেদিন ক্লাসে বলবেন। ঠিক আছে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে সবসময় যেটা বলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।